রুদ্র বিল মিটিয়ে বেরোতে যেও হঠাৎ ভ্রু কুঁচকে ডান পাশে তাকালো। হৈমির আর চোখে রুদ্রকে তার দিকে তাকাতে দেখে খটমটে ভাব শুরু করে দিল। ওই ওড়নার টানছে, এই মাস্ক ঠিকঠাক মুখে আছে কিনা দেখছে, এই ফোন ঘাটছে। বিড়বিড় করে আবার দোয়া-দরুদ পড়তে শুরু করলো। রুদ্র হাফ নিঃশ্বাস ছেড়ে ফোন বের করে কিছুক্ষণ পূর্বে মিট করা মেয়েটিকে ফোন করলো। ওপাশে রিসিভ হতেই বলল, ফোনে কথা শেষ করে যে রুদ্র হৈমির সামনে যেতে উদ্যত হলো, অমনি তড়াক করে উঠে দাঁড়ালো হৈমি। কোনো ক্রমে নিজেকে আড়াল করার চেষ্টা করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি সত্তর হয়ে হৈমির ঢাক টেনে ধরল রুদ্র। রেস্টুরেন্টে কয়েক জোড়া কাপল ছিল, তারা সকলেই তাকালো ওদের দিকে। কারো কারো চোখে বিস্ময়। হৈমি মুখ নিচু করে হাত ছোটানোর চেষ্টা করলো। রুদ্র শান্ত গলায় শক্ত হুমকি দিল। কিঞ্চিত ভয়ে দেহ কেঁপে উঠল। বার কয়েক ঢোক গেলে স্থির হয়ে গেল হৈমি। দুর্বোধ্য হেসে রুদ্র ইশারা করতে বলল বসতে। কাঁদো কাঁদো হয়ে হৈমি গিয়ে বসল। রুদ্র শান্তরূপে তার সম্মুখে বসে হৈমির থমথমে রক্তিম মুখশ্রীতে নিবিড় চাহনি নিক্ষেপ করল। শীতল কণ্ঠে প্রশ্ন করল, নো ছোটাছুটি ডার্লিং। এতক্ষণ যেখানে চোরের মতো বসেছিলে এখন ঠিক সেখানেই গিয়ে বসবে, একদম ভদ্রমের মতো। নয়তো নয়তো সকলের সামনে একটি মিষ্টি রোমাঞ্চিত সিন ক্রিয়েট হবে। হৈমি মুখ ফিরিয়ে রইল। রুদ্র উত্তরের অপেক্ষা করল না। নিজের জন্য কফি, হৈমির জন্য স্যান্ডউইচ অর্ডার করে দিল। হৈমির চাপা স্বরে রাগান্বিত কণ্ঠে বলল, কি অর্ডার দেব? আমার কলেজ আছে, আমি কলেজ যাব। বাহাতের কবজিতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে টেবিলের উপরে দুহাত রেখে কিছুটা ঝুঁকে বসল রুদ্র। হৈমি জড়সড় হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। রুদ্র বলল, ক্লাস ফাঁকি দিয়ে আমার পিছু নিচ্ছ? আমি বুঝি এতটাই জরুরি? একদম বাজে কথা বলবেন না, আপনার পিছু নেইনি আমি। শুনুন, আমি জাস্ট আপনার আসল রূপটা দেখতে এসেছিলাম, আর কিছুই নয়। আপনি যে কত ধরনের খারাপ লোক হাড়ে হাড়ে টের পেয়েছি। এত তাড়াতাড়ি কিভাবে টের পেলে? তীব্র রোষাগ্নিতে তাকিয়ে হৈমি বলল, আপনার গার্লফ্রেন্ড জানে তো আপনি আরেকজনের কি সর্বনাশ করেছেন? ভ্রুকুচকে রুদ্র বলল, মানে? ও, এখন বুঝছেন না? দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। আমার কাছে সব প্রমাণ আছে। জোর করে চুমু খেলেন আমাকে, আর রেস্টুরেন্টে এসে লুতুপুতু করছেন ওই মেয়ের সঙ্গে। চোখ বড় বড় করে চাপা ধমক দিল রুদ্র। বলল, শাট আপ। ক্লাস বাদ দিয়ে এখানে কেন? তোমার আদর্শ ভাই জানে সব? উচিত কথা বলছি বলে ধমকাচ্ছেন? ওই মেয়েটা কে? রেস্টুরেন্টে মেয়ে এনে এইসব করে বেড়ান, বাড়ির লোক জানে? রুদ্র সোজা হয়ে বসল, মুখ গম্ভীর। হৈমি তার দিকেই তাকিয়েছিল। রুদ্র সে তাকানোতে গম্ভীর চাহনি নিক্ষেপ করলো। হৈমি এক ঢোক গিলে বলল, আমি কলেজ যাব। ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা আগে। রাশভারী কণ্ঠে রুদ্র বলল, কোন বাড়ি? ভাবি। এসো। হৈমি উঠে দাঁড়ালো। উঠল রুদ্র নিজেও। বিল মিটিয়ে দিয়ে বের হলো সে। গাড়ির কাছে গিয়ে হৈমিকে ইশারা করলো আসতে। হৈমি চটপটে পায়ে এগিয়ে এসে বলল, শুনুন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। যদি শুনেন আপনারই মঙ্গল। রুদ্র গাড়িতে উঠে সামনের ডোর খুলে দিল। বলল, ওঠো। সিটে বসার পর ডোর লক করতে পারল না হৈমি। রুদ্র ঝুঁকে এসে লক করতেই হৈমির দম বন্ধ করে কাচুমাচু হয়ে বসে রইল। রুদ্র সরে যাওয়ার পর একেবারে নিঃশ্বাস ছাড়ল। গাড়ি স্টার্ট হলো শেখবাড়ির উদ্দেশ্যে। হৈমি আর চোখে গম্ভীর চিত্তে বসে থাকা রুদ্রর পানে তাকালো। স্টিয়ারিংয়ে থাকা বলিষ্ঠ হাত দুটো একবার দেখল, তো আরেকবার দাম্ভিক এবং গম্ভীর মুখটা দৃষ্টিপাত করলো। এরপর বার কয়েক নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, দেখুন, আপনি কিন্তু এসব একদম ঠিক করছেন না। আমি না হয় ঘরের মেয়ে, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ঘরের মেয়ের দিকে নজর যেতেই পারে, তাই বলে পরের মেয়ের দিকেও নজর দিবেন? আপনি আবার ভাববেন না আমি আপনাকে পছন্দ করি। আপনার মতো মানুষকে পছন্দ করার প্রশ্নই আসে না। চুপি চুপি আপনার পিছু এসেছি বলে ভাববেন না আমি আপনার প্রতি ইন্টারেস্টেড। এসব একেবারেই নয়। কিন্তু আপনি আমার সাথে যেসব করেছেন ওসবও ভোলার মতো নয়। ওইসব ভেবেই আমি চিন্তিত। আমি শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে। আজ পর্যন্ত একটা প্রেমও করিনি, একটা ছেলে আমাকে ছুঁয়েও দেখেনি। সেখানে আপনি আমার সঙ্গে যা করেছেন তা কি ভোলার মতো? একবার ভাবুন তো,
কোনো ছেলে এসব জানলে আমাকে বিয়ে করবে, আমার বিয়ে হবে। আকস্মাৎ গাড়ির ব্রেক কষল রুদ্র। হৈমি চোখ বড় বড় করে তাকালো তার দিকে। রুদ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সারমর্ম বলো, কথার সারমর্ম জানতে চাই। বার কয়েক ঢোক দিলে চটপটে গলায় বলল, আপনি যেসব করেছেন এরপর আপনাকে আমার ক্ষমা করা উচিত না, শাস্তি দেওয়া উচিত। শাস্তি দাও। হৈমি শান্ত হয়ে গেল। রুদ্রের ভাবমূর্তি কিছু না বুঝেই বলল, আপনি কি এখন আমাকে পছন্দ করেন? মুহূর্তে পরিবেশ নরম হয়ে উঠল। একটি সহজ সরল বাক্যই তৈরি করলো সেই নম্রতা। রুদ্রর কান দুটো ঝিমঝিমিয়ে রইল। হৈমির দিকে তাকিয়ে রইল নরম চোখে নির্নিমেষে। হৈমি আমতা আমতা করে বলল, ওভাবে তাকাচ্ছেন কেন? ভাবির কাছে সব শুনেছি আমি, সব। আপনার হঠাৎ পরিবর্তনের কারণটাও জানি। না, পছন্দ করি না। অপমানে থমথমে হয়ে বলল। তাহলে কাকে পছন্দ করেন, ওই মেয়েকে? বাঁকা হাসল রুদ্র। হৈমি ক্রোধান্বিত হয়ে বলল, আমি ওই মেয়েকে সব বলে দিব। কি বলে দেবে? আপনি যা করেছেন এসব জানলে নিশ্চয়ই উনি আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না। রুদ্র মাথা নাড়িয়ে বোঝালো, না। হৈমি উল্লসিত চোখে তাকালো। রুদ্র বাঁকা হেসে সহসা হৈমির দিকে ঝুঁকে এলো। সেবার যা ইচ্ছে ছিল, আচ্ছা, সেবার যা ছিল সবটা ঝোঁকের বশে করে ফেলা ভুল মাত্র। আজ যা হবে একদম ঠান্ডা মাথায় সুস্থ মনে। এক থোকা উত্তপ্ত নিঃশ্বাস হৈমির মুখশ্রীতে ছেড়ে বলল। বলতে বলতে নিমিষে হৈমির কপালদয়ে বলিষ্ঠ হাত দ্বারা আবদ্ধ করে নিল। কেঁপে উঠল হৈমির কোমল ঠোঁটজোড়া। সে কাপাহাত দৃশ্য দীর্ঘ সময় নিয়ে দেখার ধৈর্য হলো না রুদ্রর। নিজের পুরো ওষ্ঠাদার ফাঁক করে সন্তর্পণে নরম অধর আবৃত করে নিল। এটি দিল হৃদয়স্পর্শী উত্তপ্ত গাঢ় চুম্বন। হৈমির ছোট্ট নরম হৃদয়ে লিখিতভাবে নামকরণ করে দিল শুধুই রুদ্র, রুদ্র, রুদ্র। উষ্ণত্ব ওষ্ঠাদারের স্পর্শে কাতর হৈমি। রুদ্রর ওষ্ঠচুম্বন ক্রমান্বয়ে গাঢ়ত্বে পরিণত হতেই তার হাত জোড়া বেসামাল হয়ে খামচে ধরল বলিষ্ঠ পৃষ্ঠদেশ। কয়েক পল পরে সহসা সরে গেল রুদ্র। হৈমির হৃদস্পন্দনের প্রবল বেগে মাথা ঝিমিয়ে উঠল। এক পলক তাকিয়ে দেখল চঞ্চলা হৈমির ব্যগ্র দৃশ্য। গোলগাল ফর্সা মুখটা টমেটোর মতো রক্তিম হয়ে আছে। বদ্ধ চোখ বেয়ে নোনা পানির বর্ষণে সিক্ত করে তুলেছে গাল দুটো। গাল চুয়ে অশ্রু যখন গলদেশে ছুতে লাগলো, সন্তর্পণে চোখ বুজে ফেলল রুদ্র। কয়েক পল ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে আবারও তাকালো। শান্ত কণ্ঠে বলল, এই মুহূর্তটুকু পুরো পৃথিবীকেই জানাতে পারো, শুধু ওই একজনকেই নয়। হৈমি একই রূপে বসে। রুদ্র আশেপাশে তাকিয়ে পুনরায় ঝুঁকে গেল তার দিকে। নরম সুরে বলল, সেবার কেঁদেছ, ফাইন, কান্নার মতোই কাঁদছিল। এবার কান্নার রহস্য কি? নিস্তব্ধ হৈমি না জবাব দিল আর না চোখ মেলে তাকালো। শুধু তার নিঃশ্বাসের এক অদ্ভুত শব্দে মাথা ঝমঝম করে উঠল। এক ঢোক গিলে সরে এলো রুদ্র। অপেক্ষা থাকলো হৈমির চোখ খোলার, স্বাভাবিক হওয়ার। দীর্ঘ সময় পর ধীরে ধীরে চোখ খুলল হৈমি। মুখ লুকানোর চেষ্টা করে নত মাথা আরও নত করে ফেলল। সহসা কম্পমান সুরে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? কিস করেছি বলে মনে হচ্ছে ভালোবাসি? উত্তর দিল না হৈমি। সেটা গা এলিয়ে দিল রুদ্র। সন্তর্পণের চোখ দুটো বুঝে ঊর্ধ্বশ্বাস ছাড়ল। অনুরক্ত ভরাট কণ্ঠে বলল, তোমার বয়স অল্প, জীবনকে তুমি যেভাবে দেখো আমি সেভাবে দেখি না। একটা চুমুর উপর কখনো ভালোবাসা নির্ভর করে না। দুজন ছেলে মেয়ে আবেগের তাড়নায় কাছাকাছি আসবে, ঠোঁটে ঠোঁট ছোঁয়াবে, শরীরে শরীর মেলাবে। এর মানে এই না যে তারা দুজন দুজনকে ভালোবাসে। আবার দুজনের মধ্যে মাইল থেকে মাইলের দূরত্ব থাকলেও ভালোবাসা হয়ে যায়, ঠোঁটে ঠোঁট না ছুঁয়ে, শরীরে শরীর না মিলিয়ে। তাহলে কেন আমাকে বারবার কলঙ্কিত করছেন? হৈমির এই একটি বাক্যই যথেষ্ট ছিল রুদ্রের সমস্ত সত্তাকে নাড়িয়ে দেয়ার। হৈমি নত মুখে বসে। একটিবার যদি সে ডান পাশে ফিরে দেখত তাহলে হয়তো ভয়ে তার হৃদয় কেঁপে উঠত। কারণ রুদ্রর রক্তিম চোখ, শক্ত চল এবং অদৃশ্য এক অস্থিরতা সচক্ষে সহ্য করতে পারত না সে। সহসা গাড়ি স্টার্ট হতেই কিঞ্চিত কেঁপে উঠল হৈমি। রুদ্র রোবটের ন্যায় বসে স্টিয়ারিং ধরে আছে। গাড়ি যখন ব্রেক কষল হৈমি তাকিয়ে দেখল তারা শেখ বাড়ির সামনে। তার দূরে দূরে বুকে তড়িৎ গতিতে ডোর খুলে নামতে উদ্যত হলো। অমনি তরাক করে রুদ্র ওর হাত টেনে নামতে বাধা দিল। চমকে গিয়ে ফিরে তাকাতে রুদ্র অগ্নিমূর্তি দেখে ঢোক গিলল বার কয়েক। রুদ্র রাশভারী কণ্ঠে ভয়ানক কয়েকটি বাক্য উচ্চারণ করল। ইউ মাস্ট বি মাই ওয়াইফ, মাস্ট বি। ব্যক্তি হিসেবে আমি পুরোপুরি মার্জিত না হলেও আমার চরিত্রে তুমি ছাড়া অন্য কোনো নারী ত্রুটি করতে পারবে না।
জাস্ট কিপ দিস ইন মাইন্ড। আলগোছে ধরে রাখা নরম হাতটি ছেড়ে দিল রুদ্র। ঘন ঘন চোখের পলক ফেলে ঢোক গিলল হৈমি। বাঁকা হেসে রুদ্র পুনরায় বলল, আর রইল তোমার কলঙ্কিত হওয়ার কথা। যদি এটাকে কলঙ্ক ধরে নাও তাহলে তাই। শান্তি একটাই, পুরো পৃথিবীতে একজন দ্বারাই তুমি কলঙ্কিত হচ্ছ, সে আমি, ইয়োর ফিউচার হাজব্যান্ড। এদিকে 3 দিন পর মায়ের ফিরে এলো। প্রথমে নিজ বাড়ি এবং পরে শ্বশুর বাড়ি গেল সে। গিয়ে জানতে পারলো সূচনার দাদিন সহ চাচাতো ভাইরা আজ আসবে। তাই সূচনা আজই তার সঙ্গে ফিরতে নারাজ। ওদিকে হামিদা রয়েছেন বোনের মেয়ের কাছে। টিশার শেষ সময় চলেছে, সামনের মাসে ডেলিভারির ডেট। তাই এইটুকু সময় সে টিশার কাছেই থাকবেন। বাড়ি ফেরা নিয়ে তারা রইল না মাহেরের। তবে শ্বশুর বাড়িতেই বউকে সারপ্রাইজ দিতে হবে ঢের বুঝলো। কয়েকদিন পর ভাইকে কাছে পেয়ে হৈমি রাজ্যের গল্প জুড়ে দিল। গত 2 দিন রুদ্র ভীষণ ব্যস্ত ছিল। গতকাল ভোরে ঢাকা গিয়ে ফিরেছে রাত 2টোর দিকে। নতুন ব্যবসা শুরু করার আগে কত শত জটিলতা যে তাকে সামলাতে হচ্ছে। এতদিন কাজ থেকে দূরে ছিল বলে টের পায়নি বাবা, চাচা, চাচাতো ভাই রাদিফের পরিশ্রমের গভীরতা। এবার হারে হারে টের পাচ্ছে। মায়ের এসেছে শুনেই উপর থেকে নিচে এসেছিল সে। সন্ধ্যা হয়ে এলো। মায়ের এসেছে অবধি সূচনার সঙ্গে আলাপ হবার সুযোগ পায়নি। এবার যাওয়া পেত তাও বোধহয় হৈমির জন্য হলো না। ভেবেই মেজাজ বিগড়ে গেল রুদ্রর। মেয়েটা এত বেশি কথা বলে। শেষে কাজের মেয়েকে দিয়ে কৌশল হৈমিকে ডেকে রান্নাঘরে নিল। কথার ঝুড়ি ফেলে হৈমিও চলে গেল রান্নাঘরে। হাফ নিঃশ্বাস ছেড়ে রুদ্র মায়েরকে বলল, লম্বা জার্নি করেছেন, রুমে গিয়ে রেস্ট করুন। বলে সূচনার দিকে তাকালো, বলল, দাদিনরা বোধহয় এসে পড়ল, আমি বাইরে যাচ্ছি, ওরা এলে একটা ফোন দিস। সূচনা মাথা কাত করে মায়েরকে নিয়ে উপরে গেল। রুদ্র আশপাশ তাকিয়ে উঠে দাঁড়াতেই দেখল হৈমি রান্নাঘর থেকে বের হচ্ছে। রুদ্র তার দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করতে কোমরের দুপাশে ঝুলে থাকা ওড়নার কোণা দু হাতের মুঠোয় চেপে ধরল। ধীর পায়ে আঘাত আঘাতে জোরপূর্বক হেসে জিজ্ঞেস করল, ভাইয়া ভাবি কোথায়? উপরে গেছে? ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই। ভাইয়াদের সমুদ্র পাড়ে ছবি তো দেখাই হয়নি। হাঁটার গতি বাড়িয়ে রুদ্রকে পাশ কাটাতে যেতে রুদ্রর হাত টেনে ধরল। শক্ত গলায় বলল, পরে দেখবে। ভ্রুকুসকে হৈমি বলল, হুম, এত শক্ত করে ধরেছেন কেন? আর পরেই বা দেখব কেন? আমি এক্ষুনি দেখব। ছাড়ুন তো, সব সময় খবরদারি করবেন না। বিয়ে করবেন বলেছেন, আগে বিয়ে করুন, তারপর খবরদারি করবেন। এর আগে একদম খবরদারি নয়। আপনাকে আমি অল্পখানি পছন্দ করেছি বলে ধরে নেবেন না মাথায় চড়ে নাচতেও দেব। আর ওই দিই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পেছন থেকে হৈমির মুখ চেপে ধরল রুদ্র। হৈমি চাপা শব্দ করতে অন্য হাতে পেছন থেকে পেট জড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সব সময় এত বেশি বকবক সহ্য হয় না, বুঝলে? এবার ঠিক ততক্ষণ ঘরবন্দি থাকবে যতক্ষণ না আমি ফিরব। নিজের বিশাল ঘরটায় হৈমিকে রেখে বাইরে থেকে রুম লক করে চলে গেল রুদ্র। যাওয়ার আগে অবশ্য শাসিয়ে গেল, নো চিৎকার, নো চেঁচামেচি সুইটহার্ট। যদি একটু আওয়াজও বাইরে যায় তাহলে আজ বিয়ে বিহীন সারা রাত আমার সঙ্গে কাটাতে হবে। যদি বলো কীভাবে, তার উত্তর দিতে না পারলেও কাজে দেখিয়ে দিতে পারবো। আমি ভীষণ উদ্ধত। রুদ্র চলে যাওয়ার পর হৈমি মুখ বন্ধ করে হাত পা সরাসরি করলো কিছুক্ষণ। এরপর নিজেকে শান্ত করে বলল, এভাবে আটকে দেওয়ার মানে কি বললেই তো হতো। ওদের একটু সময় দেওয়া উচিত। আমি কি বেহায়ের মতো তবুও ওদের কাছে যেতাম নাকি? আশ্চর্য। কতক্ষণ সময় এভাবে বন্দি থাকতে হবে জানা নেই। কি করে সময় কাটাবে বুঝতে পারল না। পুরো ঘর জুড়ে এলোমেলো দৃষ্টি বুলিয়ে হঠাৎ মাথায় বুদ্ধি খেলল। পুরো ঘরে যত আসবাবপত্র আছে সব ঘেঁটে দেখবে। রুদ্র মানুষটাকে তো বুঝতেই পারে না। আজ না হয় তার ঘর এবং ঘরের জিনিসপত্র বোঝার চেষ্টা করবে। নিমিষের চোখ দুটো চকচক করে উঠল। মন হলো উচ্ছ্বসিত। সর্বপ্রথম দুম করে শুয়ে পড়ল রুদ্র বিশাল বিছানাটায়। হাত পা চারিদিকে ছড়িয়ে শুয়ে বড় বড় করে শ্বাস নিল। একবার চোখ বন্ধ করলো তো আরেকবার চোখ মেলে চারিদিকে দৃষ্টি ঘোরালো। চট করে উঠে বসে আবার চট করে বালিশে মুখ গুজে নাক টেনে ঘ্রাণ নিল। এখানে কি রুদ্র রুদ্র ঘ্রাণ পাওয়া যাচ্ছে? খিলখিল করে হেসে উঠল সে। মূর্তির মুখে হাত চেপে হাসি থামালো। ধীরস্থির হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক এক করে সমস্ত কিছু শুয়ে শুয়ে দেখতে লাগলো। বেড সাইড টেবিল, কাউচ, ছোট্ট বুকশেলফ, বড় কাবাট এবং দেয়ালগুলোতেও শুয়ে দিল। এক পর্যায়ে দনুমনু করে বুকশেলফ থেকে বইগুলোর নাম পড়তে শুরু করলো।
উপরের তাকে বেহিসেবি ডায়েরি। হৈমি এক এক করে সে ডায়েরিগুলো গুনতে শুরু করলো। 19-এ গিয়ে থামলো সে, চোখ বড় বড় করে ওষ্ঠাজোড়া ফাঁক করলো, বিড়বিড় করে বলল, এত ডায়েরি, এতগুলো কি লেখা আছে? প্রচণ্ড কৌতূহল উদ্দীপক হয়ে একটা ডায়েরি নিয়ে মলাট উল্টালো। এ কি, একটি বর্ণও লেখা নেই, একদম নতুন চকচকে ঝকঝকে ডায়েরি। কৌতূহল দমে ডায়েরিটা রেখে দিয়ে আরেকটা নিল। এবারেও একই দৃশ্য। একে একে সবকটা ডায়েরি দেখে শেষে একটা না দেখেই বিরক্ত হয়ে পেছন ঘুরল। আবারও চট করে সেলফের দিকে ঘুরে ভাবল, যদি এই শেষটাই কিছু পাই। শাওয়ার নিয়ে বের হতে সূচনাকে চুপচাপ বসে থাকতে দেখলো মাহের। মৃদু হেসে এগিয়ে এলো সে, বলল, এতদিন পর দেখা অথচ মুখে হাসি নেই, আপনি কি খুশি হননি? আতকে উঠল সূচনা, ঝটপট উঠে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, ছি ছি, খুশি হব না কেন? খুশি হয়েছেন? মাথা ঝুঁকিয়ে প্রশ্নটা করলো মাহের। সদ্য গোসল করার সাথে ছোট ছোট চুল কপালে লেপ্টে আছে। সে চুল চুয়ে কয়েক ফোঁটা পানি টুপ করে প্রথমে লম্বাটে নাক এবং পরবর্তীতে চিকন পাতলা ঠোঁটদা স্পর্শ করলো। সূচনা সে দৃশ্য দেখে লজ্জা পেয়ে চোখ সরাতে গিয়েও চোখ দিয়ে ফেলল মাহের পুরুষালী উন্মুক্ত বক্ষস্থলে। এবার পুরোপুরি ফেসে গিয়ে দ্রুত পায়ে মাহেরকে পাশ কাটালো। কাবার থেকে টি শার্ট বের করতে করতে বলল, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি। বাক্যটির সমাপ্তি দিয়ে যে পেছন ঘুরেছে ততক্ষণে মাহের লম্বাটে নাকের সঙ্গে তার কপালে ধাক্কা লাগলো। কিঞ্চিত পিছিয়ে গিয়ে কাবাটের সঙ্গে পিঠ লেগে গেল সূচনার। গাঢ় চোখে তাকিয়ে আলতো হাসলো মাহের। সূচনার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। টি শার্ট এগিয়ে দিয়ে মুখ ছোট করে বলল, এটা পড়ুন। হাত বাড়িয়ে টি শার্ট নিল মাহের। আশ্চর্য সুন্দর হাসি দিয়ে বলল, কতটুকু খুশি আপনি? আমতা আমতা করে সূচনা বলল। অনেক অনেক। উত্তর শুনে দম ছাড়ল মাহের। সুটাম শরীরটা টান টান করে দাঁড় করিয়ে নিবিড় চোখে তাকালো, নরম সুরে বলল, এ কদিন ভীষণ মিস করেছি আপনাকে। মনে হচ্ছে কতকাল পর প্রিয়তমার দর্শন পেলাম। অদ্ভুত শান্তি লাগছে। সূচনা মাথা নাড়ালো, ঠোঁটের কোনায় দুষ্টুমি ভরে হাসলো মাহের, বলল, আপনারও কি শান্তি লাগছে? শ্বাসরোধ হয়ে এলো সূচনার। অধর কামড়ে ধরে বিচলিত ভঙ্গিতে এক পা আগালো, কিন্তু জড়িয়ে ধরতে পারল না। তার পূর্বেই তার হাত পা কাঁপতে শুরু করলো। গাল দুটো লাল হয়ে নাকে ডগা ফুলে উঠল। তার মনের অবস্থা বুঝতে পেরে মাহের বলল, আমি সাহায্য করব? চোখ বন্ধ করে সামনে মাথা নাড়ালো সূচনা। হেসে দিল মায়ের একটু শব্দ করে। সে হাসি নিমিষেই বন্ধ করে দোয়াতে সূচনা ঠান্ডা হয়ে আসা নিশ্চল দেহটা টেনে বুকের ভিতরে লুকিয়ে ফেলল। প্রথমবারের মতো নিজের বিবাহিত স্ত্রীকে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে নিল বুকের মধ্যখানে। আচমকা সূচনা দোয়াতে তার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল। মেয়েটা ভীষণ সুন্দরী, চোখ ধাঁধানো সুন্দরী বলতে লোকদের এমন মেয়েকেই বলতে শুনেছি। ফার্স্ট ইয়ারে পড়ে, নাম সুমনা। নামটাও ভীষণ সুন্দর, সুন্দর মনের অধিকারীও হতে পারে। তার বিষয়ে খুব একটা জানি না, সত্যি বলতে কখনো জানতে চাইনি। কারণ তার প্রতি আমার ভীষণ রকম রাগ আছে। এমন সুন্দরী মেয়ে হয়ে তার পছন্দ এত জঘন্য হয় কী করে? সবচেয়ে বড় কথা, সাহস কী করে হলো রুদ্র শেখকে ভালোবাসার আবেদন করার? হ্যাঁ, মেয়েটা আজ আমাকে চিঠির মাধ্যমে প্রপোজ করেছে। চিঠির উত্তর পাওয়ার আশায় চাতকিনীদের মতো ক্লাসরুমের সামনের বারান্দায় দাঁড়িয়েও ছিল। আমি তাকাইনি, একবারের জন্য তাকাইনি। কারণ আমি ভালোবাসাকে ঘৃণা করি। যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, সে ভালোবাসা কিশোর কিশোরীদের চিত্ত চঞ্চল করে, যুবক যুবতীদের একে অপরের মধ্যে অদৃশ্য টান সৃষ্টি করে। সেই ভালোবাসাকে আমি ঘৃণা করি, আজীবন ঘৃণা করেই যেতে চাই। ঘৃণা করে যেতে চাই সেই নারীকে, যে নারী আমার হৃদয়ে স্থান পেতে চায়। ঘৃণা করি আমি সুমনাকে। তারিখ 6/6/2017। আবিরের কাছে শুনলাম আমি যখন চলে এলাম, সুমনা নাকি আমার দিকে তাকিয়েছিল, একবারের জন্যও পলক ফেলেনি। 3 তলার বারান্দা থেকে গেট পেরোতে যতক্ষণ সময় আমাকে দেখা যাচ্ছিল, ঠিক ততক্ষণই তাকিয়েছিল। যখন আমি গেটের বাইরে আড়াল হয়ে গেছে, ওর না মুখে চেপে হু হু করে কেঁদেছে। সে মুহূর্তে তাকে সামলেছে তার গুটি কয়েক বান্ধবী। সুমনা কেন কাঁদল? আমি তাকে রিজেক্ট করেছি তাই? এত সিম্পল একটা বিষয়ে কাঁদার কি আছে? একজন রিজেক্ট করেছে বলে পৃথিবী শুদ্ধ সবাই তাকে রিজেক্ট করবে নাকি? আবিরকে যখন এই প্রশ্ন করেছি, ও ভীষণ রেগে গেল।
চোখ রাঙিয়ে বলল, আমি একটা হৃদয়হীন। আমার হৃদয়ে সৃষ্টিকর্তা মায়া ভালোবাসা দেয়নি। আমি স্মিত হেসে জবাব দিলাম, ঠিক বলেছিস। 5 বছরের ছোট্ট ছেলেটা যখন তার বর্তমানে মায়ের ঘরে বড় চাচাকে রাত কাটাতে দেখেছে, তখন হয়তো সে তেমন কিছু বুঝতো না। শুধু বুঝতো তার মা চুরি করেছে, তার বাবার পাওয়া আদর ভালোবাসা চুরি করে অন্যকে দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে বড় চাচাকে চুমু খেতে দেখেছিল ছোট্ট ছেলেটা। ওটা তো আদর ছিল, তার আদর, তার 2 বছরের ছোট্ট বোনের আদর, আর তাদের বাবার আদর। মায়ের সব আদর বড় চাচা পেয়ে নিল। ইস, মানুষ যখন ভালোবাসার সঙ্গে বেইমানি করে, ভালোবাসা চুরি করে, তখন মানুষ কি আর মানুষ থাকে? ওই মানুষের শরীরে কি হৃদয় নামক যন্ত্রটা থাকে? থাকলে নিশ্চয়ই এমনটা করতে পারতো না। অমন হৃদয়হীন নারীর সন্তান সে। তাহলে তার তো হৃদয় নেই, সেখানে প্রেম ভালোবাসার আর জায়গা কি করে হয়? তারিখ 10/6/2017। আজ কথা বলার ছলে সূচনা বলল, আর ভাবি প্রয়োজন। আর কয়েক বছর মাত্র আমার পড়াশোনা শেষ। দাদিন আর বোন এখন থেকেই পাত্রী খুঁজতে শুরু করবে। এসব শুনে মাথা গরম করে বোনকে ধমক দিয়েছি। দাদিন বলল, কষ্ট পেয়ে ও রাতে খায়নি, লেখা শেষ করেই ওকে খাওয়াতে যাব। পাশাপাশি বোঝাবো তার ভাই কখনো বিয়ে করবে না, তার ভাইয়ের কোনো সঙ্গীর প্রয়োজন নেই। যে হৃদয়ে ভালোবাসা নেই, সেই হৃদয়ে কোনো নারী টিকে থাকে না, তারা ঠিক অন্যত্র হৃদয় খুঁজে কেটে পড়ে। আবার এমন কথা আর একদিন যুক্তিস্বরূপ আবির বলল। আমি ম্লান হেসে বলেছি, আমার বাবা আমার জন্মদাত্রীকে এখনও অনেক ভালোবাসে। এজন্য সকলের চাওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। মুখে হয়তো বোঝায় সে তার প্রাক্তন স্ত্রীকে, তার 2 সন্তানের জন্মদাত্রীকে অনেক ঘৃণা করে, কিন্তু ছেলে হয়ে বাবার চোখের ভাষা, মনের ব্যথা বোঝার মতো ক্ষমতা যে এখন আমার হয়েছে তা তিনি জানেন না। আমার বাবাও তো ভালোবেসেছিল ওই মহিলাটিকে। মাত্র 1 বছরের ব্যবধানে সবটাকে তুচ্ছ করে দিল। বাবা তো কথা দিয়েছিল ওনাকে সহ আমাদের ভাই বোনকেও ও দেশে নিয়ে যাবে, কিন্তু কিছুদিন মাত্র অপেক্ষা। উনি অপেক্ষা করতে পারেননি, 2 সংসার ভেঙে দিয়েছেন। কোন লোভে উনি এমনটা করেছেন তা পূর্বে না বুঝলেও এখন বুঝতে পারি। ছেলে হয়ে ভাবতেই ঘৃণা লাগেছি। আমি কখনো বিয়ে করব না, কখনো না। এসব শুনে আবির তর্ক করলো। আমি বললাম, সেটা আমি অস্বীকার করি না। তার জন্য আজ বড় চাচি একা নিঃসঙ্গ, বড় ভাই সাদমান পিতৃহারা। নারীতে অনেক পার্থক্য থাকে। বড় চাচির মতো নারী সবার ভাগ্যে জুটে না। আমি কোনো রিস্ক নিতে চাই না। এরপর আর আবির তর্কে যায়নি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে কি লিখেছো জানি না, কিন্তু বিশ্বাস করো, ঘর বাঁধার স্বপ্ন আমি দেখি না, আর না আশা করি কেউ আমাকে ভালোবাসুক। তবুও যদি তুমি চাও জীবদ্দশায় কারো সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতে হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে জড়ানো নারীটা কখনো মাতৃত্বের স্বাদ পাবে না। কারণ আমি আমার জীবনকে রিস্কে রাখলেও আমার অংশকে রিস্কে রাখতে পারবো না। যে দুর্বিষহ যন্ত্রণা আমরা 2 ভাই বোন ভোগ করেছি, তা যেন আর কেউ না করে, অন্তত আমার আপন যন্ত্রের মধ্যে কেউ না। সহ্য করা যায় না। এই একটা যন্ত্রণা আমার শিশুকাল ধ্বংস করেছে, আমার কৈশোর যৌবন সবটা ধ্বংস করে দিয়েছে। সূচনা ভীষণ ইন্ট্রোভার্ট। ও প্রকাশ না করলেও বুঝতে পারি প্রতিদিন মনের সঙ্গে, সমাজের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে কতটা যুদ্ধ করে চলতে হয় তাকে। আমি তো সেই দৃশ্যটা আজও ভুলতে পারিনি। সূচনা তখন 14 বছরের, আমি 19-এ পা দিয়েছি। ওর স্কুল বান্ধবী সীমার সঙ্গে ঝগড়া লেগেছিল। ঝগড়াতে ওকে হারাতে সীমা নাকি বলছিল। বোন আমার সেদিন বিধ্বস্ত মুখে বাড়ি ফিরল, দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদল। সারাটা দিন আমাকে মুখ দেখালো না। দরজা ভেঙে যখন রুমে গেলাম, ওকে পেলাম সেন্সলেস অবস্থায়। জ্ঞান ফেরার পর আমার বুকে মাথা রেখে যখন ফুবাতে প্রশ্ন করলো, ভাইয়া কয়দিন পর আমার নামের পিছনেও লোকে চরিত্রহীন ট্যাগ বসাবে। তৎক্ষণাৎ আমার কলিজাটা ছিঁড়ে গেল। বুকের গভীরে হাহাকার করে উঠল, আমাদের কি দোষ? কেন শাস্তি পাচ্ছি আমরা?
আমাদের কেন পৃথিবীতে আনা হলো? কেন এই নরক যন্ত্রণা কেন ভোগ করছি আমরা দুজন? তারিখ 10/7/2017। ডায়েরির পরের কিছু পৃষ্ঠা ফাঁকা, একে একে 2 পৃষ্ঠায় অল্প কিছু লেখা দেখা গেল। লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো সদ্য লেখা। আগের পাতাগুলো লেখা বেশ ক বছরের পুরনো বোঝাই যাচ্ছে, কিন্তু শেষ পাতার লেখাগুলো খুব একটা পুরনো নয়। এ ব্যাপারে শিওর হলো লেখাগুলো পড়ার পর, কারণ সে লেখাগুলো তাকে নিয়েই, অর্থাৎ হৈমিকে নিয়েই। আজ একটি ঘটনা ঘটেছে। স্টুপিড ধরনের একটা মেয়ে আমাকে প্রেমপত্র পাঠিয়েছে। মেয়েটার নাম হৈমন্তিকা হৈমি। বয়স একেবারে অল্প, কিন্তু সাহস অনেক। ওনার মতো মেয়েটাকে রিজেক্ট করে সেই অল্প বয়সী স্টুপিড বাচাল ধরনের মেয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করব? মোটেই তেমন কিছু হবে না। এই মেয়ে আবার মাহিরের বোন, যার সঙ্গে আমার বোনের বিয়ের কথাবার্তা চলছে। হাজারও একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সেটা আমি লিখতে পারবো না, হয়তো বলতে পারবো না। তোদা পাখিটাকে চেয়েছিলাম, পেলাম না, কারণ আমি বখাটেদের জীবনে তোতা পাখিদের আসতে মানা। সে কি আমার জেদ হয়ে দাঁড়ালো? তাকে পেতেই হবে এমন অনুভূতি কেন হচ্ছে? আমি ভালোবাসতে পারি না। তাকে কি করে ভালোবাসাহীন হৃদয়ে স্থান দেব? বিয়ে করব, বউ বানাবো, শুধু কথা ছাড়া সে কিছুই পারে না। যা বুঝলাম, মাথায় বুদ্ধি শুদ্ধিও তেমন নেই। শুনেছি ভীষণ ভীতু, ভূতে ভয় পায়, রক্ত ভয় পায়, মানুষের কষ্টকে ভয় পায়, নিজে কষ্ট পেতে ভয় পায়। মজার ব্যাপার হলো রান্না করতেও ভয় পায়, তেল ছিটে আসার ভয়। একেবারেই পারফেক্ট। এমন ভয় পাওয়া মেয়ে নিশ্চয়ই মা হতেও পারে না। আচ্ছা, এমন ভয় পাওয়া মেয়ে নিশ্চয়ই মা হতেও ভয় পাবে। জীবদ্দশায় বিয়ে যদি করতেই হয়, একেই করি। যদি কখনো ফেলে চলে যেতে চায়, মেয়েরে ধরে কষ্ট দিয়ে রেখে দেবো, আটকে দেব, কিন্তু বাচ্চার রিস্ক নিব না। মেরে ধরেও যদি রাখতে পারি, তাহলে সমস্যা হয়ে যাবে, বিরাট সমস্যা। ডায়েরিতে লেখা এক একটা শব্দ পড়তে পড়তে হাতে পায়ে কম্পন শুরু হলো হৈমির। পুরো লেখার সমাপ্তি হতেই ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে দিল সে। এরপর গুটি গুটি পায়ে এসে পাতুরে বসলো বিছানায়, ধোয়াতে মুখ চেপে ঢুকে উঠল মুহূর্তেই। তার ভীষণ কষ্ট হচ্ছে, বুকের ভেতরটায় অদ্ভুত এক কষ্টে জর্জরিত হয়ে আছে। ছোটবেলা থেকে যে তার মন বড় সরলতায় ঘেরা, পাশাপাশি খুবই নরম মনের অধিকারী। কারো কষ্ট দেখলেই মন কেঁদে ওঠে, চোখের সামনে কাউকে কাঁদতেও দেখতে পারে না। টিভিতে নায়ক নায়িকার কষ্ট দেখলেও এই মেয়েটা ফ্যাস ফ্যাস করে কাঁদে। আজ 17 বছরের কিশোরী সে, তবুও স্বভাব আটকে আছে ঠিক 7 বছরে। এই পৃথিবীতে অনেক মানুষ থাকে যারা বছরের পর বছর পেরিয়ে গেলেও নির্দিষ্ট একটা বয়সী তাদের মন মানসিকতাকে আটকে রাখে। হৈমিষী মানুষদের তালিকাতেই পড়ে আছে। ঘন মেঘের আড়ালে লুকিয়ে থাকা রৌদ্রের শৈশব, কৈশোর, যৌবন ধ্বংসের বৃত্তান্ত শুনে তার মন কাঁদছে, ভীষণ কাঁদছে। এই কান্না আজ আর থামবে না, একটুর জন্যও বোধহয় থামবে না। দরজা খোলার শব্দে চমকে উঠল হৈমি। রুমে ঢুকে চট করে দরজা লক করে দিল রুদ্র। আকস্মাৎ বিছানায় হৈমিকে গুটিসুটি হয়ে বসে কাঁদতে দেখে থমকে গেল, ক্ষীণস্বরে প্রশ্ন করল, রুমেই তো আটকে গেছি, এভাবে কাঁদছো কেন? কথাটা বলেই প্রচণ্ড গম্ভীর হয়ে গেল। ধীর পায়ে এসে দাঁড়ালো হৈমির সামনে, বিরক্তি স্বরে আবারও জিজ্ঞাসা করল, এ আবার কি নাটক? এভাবে কাঁদছো কেন? কিঞ্চিত কান্না থামিয়ে আলগোছে নেমে দাঁড়ালো হৈমি। তার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে রুদ্র কিছু বোঝে ওঠার পূর্বেই সে তার বলিষ্ঠ বক্ষপটে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। ক্রন্দনরত গলায় ভেঙে ভেঙে বলল, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, কখনো ভালোবাসা চুরি করব না। সারা জীবন আপনাকে খুব 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 ভালোবাসবো। আপনার সব দুঃখ মুছে দেব, বিশ্বাস করুন। রৌদ্রর মাথায় যেন বাজ পড়ল। না পারা ছোট্ট দেহখানি ছুঁড়ে ফেলে নিজেকে কোনো ক্রমে নিয়ন্ত্রণ করে রোবটের নাঠায় দাঁড়িয়ে কাঠখাট্টা স্বরে বলল, কোন সাহসে আমার ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছো? এটুকু ম্যানার্স কি তোমার ভাই শেখায়নি? হৈমির কান্নার বেগ বেড়ে গেল। ভাঙা আওয়াজে বারবার বলতে লাগলো, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। আমি কারো একটু কষ্ট সহ্য করতে পারি না। সেখানে আপনার এত বেশি কষ্টের কথা মনে পড়ে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি মনে হয় আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আমি মনে হয় আপনাকে বেশি ভালো না বেশি থাকতে পারবো না। হাত বাড়িয়ে হৈমিকে ধরল না রুদ্র। হৈমিও রুদ্রর কথায় কান দিল না, নিজের মতো করে নিজের অনুভূতি প্রকাশে ব্যস্ত হয়ে পড়ল। তাই রুদ্র ভয়াবহ একটি প্রশ্ন করে বসল,
মেয়েরা মায়ের জাত, তুমি পারবে তোমার মাতৃসত্তা ত্যাগ করতে? দাদিন সহ তার 3 নাতি এলো সন্ধ্যার পর। রাদিফের আসার কথা থাকলেও অফিসে জরুরি কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি। সে আসেনি বলে তার মা, বউ, বাচ্চা কেউই এলো না। ছোট চাচা চাচি তারাও আসেনি, শুধু ছেলেদের পাঠিয়ে দিয়েছে। সাদমান, সোহান, রোশান বাড়িতে পা রাখতেই পুরো বাড়ির আমেজ বদলে গেল। দাদিন এসে নিজের ঘরে গিয়ে হাই হুতাশ করতে শুরু করলেন। এই বয়সে এসে এমন জার্নি তার শরীরে কুলায় না। মনে মনে প্রতিজ্ঞাও করে ফেললেন আর ঢাকার মুখ সে দেখবে না। পায়ে ব্যথায় আহাজারি শুরু করাতে কাজের মেয়েটা ছুটে গেল তার পা টিপতে। মাহের শাওয়ার নিচ্ছিল বলে সেই ফাঁকে দাদিনের সঙ্গে দেখা করলো সূচনা। কথার ছলেই দাদিনকে বলল, তুমি তাহলে রেস্ট করো, তোমার নাচ জামাইকে কফি দিয়ে আসি। দাদিন বলল, যা যা, খাবারের সময় আমার সাথে দেখা করবি। সূচনা বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বে হঠাৎ কাজের মেয়েটার দিকে তাকালো, ভ্রুকুসকে বলল। দাদিনের পা টেপা থামিয়ে কুসুম লজ্জায় মুখ লুকালো, বলল, আপা, আমি কমু না। আয়নার সামনে যে আপনি নিজেই দেখে নিন। কপালে দু ভাঁজ ফেলে রুম ছেড়ে বের হলো সূচনা। ছোট্ট একটি বিষয় নিয়ে তেমন মাথা ঘামালো না। ড্রয়িং রুমে সাদমান, সোহান, রোশান হুড়োহুড়ি করছে। তাদের চেঁচামেচি বড্ড কানে লাগছে। একটা ধমক দেওয়া প্রয়োজন। তাই হাঁটার গতি বাড়িয়ে ড্রয়িং রুমে এলো। 3 জনকে কঠিন করে ধমক দিল। সঙ্গে সঙ্গে 3 জন ভীষণ ভদ্র হয়ে দাঁড়িয়ে গেল। সাদমান সূচনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সহসা 32 পাটির দাঁত দেখিয়ে হাসলো। তার হাসির দিকে তাকিয়ে বাকি দুজনও হাসতে লাগলো। কিছুটা বিব্রত হলো সূচনা, বলল, বলদের মতো হাসছিস কেন? জার্নি করে তোদের মাথা কি গেল নাকি? ফ্রিজে শরবত বানানো আছে, দেখ গিয়ে। বলতে বলতে রান্নাঘরের দিকে গেল সে। সাদমান সোহানের মাথায় গাঁটটা মেরে জিজ্ঞেস করলো, হাসছিস কেন? সোহান, রোশান দুজনেই একসাথে বলল। তোমার হাসিতে সঙ্গ দিলাম। সাদমান মনে মনে স্বস্তি পেল। যাক, বাদর দুটো তাহলে হাসির আসল কারণ বুঝতে পারেনি। কিন্তু সোহান বুঝেও যেতে পারে। তার তো আবার গার্লফ্রেন্ড আছে, যতদূর জানে বেশ লুতুপুতু ধরনের সম্পর্ক। গার্লফ্রেন্ড অবশ্য তার নিজেরও আছে, তাই সূচনার ব্যাপারটা বুঝতে দেরি হয়নি। শত হোক বড় বোন, এভাবে লজ্জায় ফেলাও দৃষ্টিকটু। তাই বাকি দুজনের চোখে যেন সূচনা এ মুহূর্তে না পড়ে, তাই বলল, তোরা দুজন এখানে বসে থাক, আমি শরবত এনে দিচ্ছি। সূচনা কফি বানিয়ে যেই ঘুরল, অমনি সাদমান দাঁত কেলিয়ে হাসি দিল। সূচনা চোখ রাঙিয়ে বলল, ভালো হচ্ছে। সাধু, এমন করে হাসছিস কেন? সাদমান মাথা চুলকে প্যান্টের পকেটে হাত ঢুকালো। হ্যাংলা পাতলা বডির দিকে তাকিয়ে সূচনা বলল। সামনে থেকে সরে দাঁড়া ভাই, এখন ইয়ার্কি মারার সময় নেই। সাদমান ভীষণ সিরিয়াস হয়ে সরে দাঁড়ালো, সতর্কী কণ্ঠে বলল, বিচ্ছু দুটোর সামনে আপাতত যেও না আপা, ওরা কিন্তু অনেক বেশি পেকে গেছে। চোখ মুখ শক্ত করে সূচনা তাকালো সাদমানের দিকে, বলল, তুইও অনেক বেশি পেকেছিস। মাসে কয়েকটা গার্লফ্রেন্ড বদলাস, সে খবর ঠিকই কানে আসে। তুইও অনেক বেশি পেকেছিস। মাসে কয়টা গার্লফ্রেন্ড বদলাস, সে খবর ঠিকই কানে আসে। আর মুখ খুলতে বাধ্য করিস না। ফ্রিজে শরবত আছে, আইসক্রিম আছে, ফ্রুটস আছে, যা পারিস খেয়ে রেস্ট কর। গট গট পায়ে সাদমানের সামনে থেকে চলে এলো সূচনা। ড্রয়িং রুমে বিচ্ছু দুটো গেমস খেলায় ব্যস্ত। সূচনার বুকের ভেতরটায় অদ্ভুত রকম কাঁপছে। তখন ওভাবে মাহেরের বুকে নিজের জায়গা করে নেওয়া তার দ্বারা সত্যি অসম্ভব ছিল। সেই অসম্ভবটা সম্ভব করেছে মাহের নিজেই। এর পাশাপাশি আরও একটি ভয়াবহ ঘটনা ঘটিয়েছে মানুষটা। তার কান্নার গতি যখন বেড়ে চলছিল, তাকে থামানোর জন্য প্রথমবার আদর করেছে। সে আদরের মাঝেই কখন যেন গালে গাঢ় করে চুম্বনও এঁটেছে। সেই শক্ত চুম্বনের রেশটা এখনও রয়ে গেছে। মাহেরের পুরুষালী পাতলা ওষ্ঠজোড়া যেন এখনও লেগে আছে তার নরম তুলতুলে গালটায়। অদ্ভুত শিরশিরানি অনুভব হচ্ছে। তার এই অনুভূতিটা কি কাজের মেয়ে কুসুম, ভাই সাদমান কোনোভাবে টের পেয়েছে, নাকি লুকিয়ে লুকিয়ে মাহেরের দেয়া আদর তারা দেখে নিয়েছে? তীব্র অস্বস্তি নিয়ে রুমে প্রবেশ করলো সূচনা। মায়ের বিছানায় আচ্ছা হয়ে বসে ফোনে দৃষ্টি নিবদ্ধ করা ছিল। সূচনা রুমে প্রবেশ করতেই ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, দাদিনরা এসে গেছে? মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে কফির মগ এগিয়ে দিল সূচনা। মৃদু এসে কফির মগ হাতে নিয়ে মাহের বলল, আপনার জন্য বানাননি? আমি এখন খাবো না। নরম সুরে কথাটা বলে আয়না দেখার উদ্দেশ্যে পেছন ঘুরল সে। বা আঘাত নিতে বিচলিত হয়ে মাহের বলল, দেখি এদিকে ঘুরুন, কি হয়েছে? আতকে উঠে মাহেরের দিকে ফিরে তাকালো। বেড সাইডের টেবিলের মগ রেখে ভ্রুকুচকে তাকিয়ে রইল মাহের। সূচনার বাম গালে কয়েক পল স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এটা আমি করেছি?
কণ্ঠে অবিশ্বাস স্পষ্ট। সূচনা কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করেছেন? আমাকে দেখে ওরা হাসলো। কি হয়েছে আমার? কারা হাসলো? কুসুম, সাধু, মানে সাদমান। অস্পষ্ট স্বরে মাহের বলল। শিট, আবার খেয়াল রাখা উচিত ছিল। সূচনার অপেক্ষা করতে পারল না, ত্বরিত পায়ে আয়নার সামনে গিয়ে নিজের মুখশ্রীতে সচেতন দৃষ্টি বোলালো। বাম গালে স্পষ্ট লালচে দাগ সূক্ষ্ম নজরে তাকালো। স্পষ্টই বোঝা যাবে কেউ দৃঢ় চুম্বন এঁটেছে এই গালে। আর সেই কেউ যে তার স্বামী মাহের, একথা কারোরই অজানা নয়। তীব্র লজ্জায় পুরো মুখশ্রী রক্তিম হয়ে উঠল এবার। নিঃশ্বাস হয়ে গেল বড়ই বেসামাল। একটুখানি পিছু তাকাতেই মাহের অদ্ভুত চাহনি দেখে মুখ লুকাতে ইচ্ছে করলো। তার এমন কঠিনতম লজ্জা দেখে অদর কামড়ে হাসল মাহের। কফির মগ হাতে নিয়ে সন্তর্পণে চুমুক দিল। এরপর হালকা কাশি দিয়ে সূচনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করলো। বলল, একটু সময় দিন, ঠিক হয়ে যাবে। আপাতত কিছু সময় বের হবেন না। সূচনা মাথা দোলালো। মাহের তৃপ্তি নিয়ে আরেকটু হাসলো। পরিস্থিতির স্বাভাবিকতা আনতে প্রশ্ন করলো, হৈমি কোথায়? ওদের সঙ্গে আড্ডা দিচ্ছে? চমকে উঠল সূচনা। সত্যিই তো, হৈমি কোথায়? রুদ্র রুম থেকে বেরিয়ে হৈমি সূচনাদের গেস্ট রুমে নিয়ে গিয়ে বসেছিল দীর্ঘক্ষণ। তীব্র বিষণ্ণতায় আচ্ছাদিত মন। তাই এই বিষণ্ণ ভরা মনে একমাত্র সম্বল হিসাবে টিশাকেই মনে পড়ল তার। সঙ্গে সঙ্গে কলও করে ফেলল। রুদ্রর বলা কথাগুলো কাঁদতে কাঁদতে জানালো টিশাকে। সব শুনে টিশা ভীষণ রেগে গিয়ে ধমক দিল। বিরক্তি ভরা কণ্ঠে বলল, তুই কাঁদছিস? তোর সাহস দেখে আমি অবাক হই রে। একজন গর্ভবতী মেয়েকে ফোন করে কাঁদছিস। আর কান্নার কারণ কি বলি? ওই রুদ্র না ছিদ্র? হ্যাঁ ছিদ্র তার নাম। তোর হৃদয় ছিদ্র করে তো দিয়েছে ব্যাটা খাটাস। এই শোন খাটাসের দিলওয়ালি। আরে বেটি থাম, আগে আমার কথা শোন। আরে আশ্চর্য, তোর সঙ্গে চিল্লাতে চিল্লাতে আমার ডেলিভারি হওয়ার উপক্রম, আর তুই থামছিস না। দেখিমি আমার জামাই বাসায় নেই, খালামণি রান্নাঘরে, বিপদ ঘটলে কি সর্বনাশ। ধমক খেয়ে কিছুটা দমে এলো হৈমি। ভাঙা কণ্ঠে নাক টেনে বলল, বল, শুনছি। আমি যা বলবো একদম মাথায় সেভ করে ফেলবি, আর সে অনুযায়ী কাজ করবি, কেমন? তাহলে দেখবি ব্যাটা বেয়াই কেমন জব্দ হয়। আচ্ছা বল। ওকে, মস্তিষ্কে নোট করে ফেল। ডিনারের সময় সবাই একত্রিত হলো। টিশার সঙ্গে কথা বলার পর মনের আকাশে মেঘের ঘন ঘটা কেটে গিয়েছিল। তাই সবার সঙ্গে, অর্থাৎ সাদমান, সোহান, রোশানের সঙ্গে দেখাটা স্বাচ্ছন্দ্য মতোই হলো। খেতে বসার পর রুদ্রের মুখোমুখি হলো। একবারও তাকিয়ে দেখল না। মনের মাঝে কিঞ্চিত নীরবতা দেখে মায়ের আড়ালে জিজ্ঞেস করলো, তোমার শরীর খারাপ লাগছে? চোখ মুখ লাল কেন? ঠান্ডা লাগিয়েছো? হৈমি মাথা নাড়িয়ে না বোঝালো। মৃদু হেসে বলল, দুপুরে একটু আইসক্রিম খেয়েছিলাম, তাই বোধ হয় একটু ঠান্ডা লেগেছে। সকলকে খাবার বেড়ে দিতে গিয়ে দাঁড়িয়েছিল সূচনা। মায়ের মৃদু কণ্ঠে তাকে আদেশ করলো, দাঁড়িয়ে থাকবেন না, আমাদের সাথেই খেয়ে নিন। কারো কিছু প্রয়োজন হলে কুসুম এনে দেবে, বসুন। মায়ের এতটুকু আদেশে রুদ্র ভীষণ পজিটিভলি নিল। আপন মনে খুশিও হলো ভীষণ। তাই গম্ভীর কণ্ঠে বোনকে বলল, খাবারের পর চুকিয়ে হৈমি রাতে কোথায় কার সঙ্গে ঘুমাবেই আলোচনা করে উপরে চলে গেল মাহের। একা যেহেতু এক রুমে থাকতে পারবে না, তাই আজ রাতে সে দাদিনের সঙ্গে ঘুমাবে বলে ঠিক হলো। হৈমির ঘুমের স্টাইল তেমন সুবিধার নয়, তাই সে চিন্তিত ভীষণ। বুড়ো মানুষ না জানি আজ রাতে কি অঘটন ঘটে যায়। ঘুমোতে যাওয়ার পূর্বে ভাইদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে হৈমিকে দ্রুত ঘুমোতে যাওয়ার কথা বলে সূচনা চলে গেল। কিন্তু হৈমিকে যেতে দিল না রোশান। আর বায়না 3 ভাইয়ের সঙ্গে এবার লুডো খেলতে হবে। খেলায় একটি নিয়মও দেওয়া হলো যে জিতবে সে দুটো শর্ত দেবে, সে শর্তগুলো পূরণ করতে হবে যে হারবে তাকে। দুর্ভাগ্যবশত আজ হেরে গেল হৈমি আর জিতে গেল সোহান। মনটাই খারাপ হয়ে গেল হৈমির। বিরস মুখে বলল, আমার শরীরটা ভালো নেই আজ। না জানি কি শর্ত দেবে আজকে, সেসবের জন্য আমি প্রস্তুত নই। তাছাড়া রাতও হয়েছে অনেক, এবার ঘুমাতে চাই। যত শর্ত সব কাল পূরণ করব। প্রতিবাদ করলো সোহান, কিন্তু সাদমান মেনে নিল। মাত্রই তার ফোনে রুদ্রর মেসেজ এসেছে। অ্যাংরি ইমোজি দিয়ে সে লিখেছে, 12টা 24 বাজে, এবার তোদের খেলা বন্ধ না হলে খুব খারাপ হবে। এমন মেসেজ পেয়ে সাদমান বাকি দুজনকে ম্যানেজ করে উপরে চলে গেল। বিরস মুখে হৈমিও দাদিনের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সারা রাত না ঘুমিয়ে ছটফট করে কাটলো তার। একদিকে অবশ্য ভালোই হলো, ঘুমের ঘরে মহাবিপদ ডেকে আনা হলো না। পরের দিন সকাল থেকে রুদ্র ভীষণ ছটফট করতে লাগলো। গতকাল হৈমি তাকে উত্তর না দিয়ে বেরিয়ে গিয়েছিল। এরপর সকলের ফিরে আর উত্তর শোনা হয়নি।
কিন্তু আজ শুনতেই হবে তার উত্তরটি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হৈমি কোথায় সেটাই দেখার চেষ্টা করছিল সে। এমন সময় সূচনার ঘর থেকে বেরিয়ে এলো হৈমি। রুদ্র তার সামনে দেয়াল স্বরূপ দাঁড়ালো, রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলো। আমার উত্তরটা? সূচনার ঘর থেকে মাহের বেরিয়ে এলো। রুদ্র কৌশলে হৈমিকে পাশ কাটিয়ে গেল। মাহের জিজ্ঞেস করলো। এভাবে দাঁড়িয়ে আছো কেন? রুদ্র কিছু বলেছে? কই না তো, আমি যাচ্ছিলাম, উনি তো ছাদে গেলেন, সামনাসামনি পড়ে গিয়েছিলাম। আচ্ছা, বাইরে যাচ্ছি, কিছু খাবে? কি আনবো? যা খুশি এনো। ভ্রকুসকে তাকালো মাহের। থতমত খেয়ে হৈমি বলল। চকলেট আর চাটনি এনো। ভাবি তো চিকেন ফ্রাই বানাচ্ছে, কোকাকোলাও নিয়ে এসো। দুপুরবেলা হঠাৎ হৈমির মনে পড়ল সে গতকাল লুডো খেলা হেরেছে, সেজন্য তাকে দুটো শর্ত পূরণ করতে হবে। কিন্তু শর্তগুলো কি কি জানা হয়নি। তাই রোশান সোহানকে খুঁজতে বের হলো। খোঁজাখুঁজি করতে করতে রুদ্রের সামনে এসে দ্বিধায় পড়লো, দুবার ডাকলো। সোহান, রোশান, তোমরা আছো? কোনো সাড়া পেল না। ব্যর্থ হয়ে সরে যেতে উদ্যত হলো। পেছন ঘুরেছে, অমনি দরজা শব্দ করে খুলে রুদ্র। তার ওনা টেনে ধরলো আচমকা। আজকে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল হৈমি। বড় বড় চোখ করে শুকনো ঢোক গিলল বার কয়েক। পুরো ওনা যখন রুদ্রের দখলে, তখন নিজের শেষ চেষ্টাটুকু দিয়ে ওনার শেষ কোনাটা টেনে ধরল হৈমি। শঙ্কিত হয়ে বলল। প্লিজ এমন করবেন না, ভাইয়া এসে যাবে। প্রত্যুত্তরে রুদ্র কিছু না বলেই ওড়না হেঁচকা টান দিল। ফলশ্রুতিতে ওড়না সহ পুরো হৈমিটাই রুদ্রের ঘরে চলে গেল। ত্বরিত গতিতে দরজা লক করে দিল রুদ্র। জড়সড় হয়ে দাঁড়িয়ে হৈমি। সূক্ষ্ম নজরে বোঝা যাবে তার শরীর মৃদু কাঁপছে, চোখের পাতা চঞ্চলিত, ঢোক গিলছে ঘন ঘন। রুদ্ধশ্বাস ছাড়ল রুদ্র। হাতে থাকা ওড়নাটা ছুড়ে দিল হৈমির দিকে। হৈমি তৎক্ষণাৎ ওড়না গলা জড়িয়ে নিল। রুদ্র কঠিন চোখে তাকিয়ে তীব্র রসনালে কপালের রগ ফুলে উঠছে তার। চল জোড়াও দীর্ঘ। হৈমি ভীতু চোখে তার পানে তাকাতে সে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। উত্তর না দিয়ে এড়িয়ে চলছো কেন? আমার উত্তর চাই। হৈমি 1 সেকেন্ডও সময় না নিয়ে বলল। আপনি নিশ্চয়ই জানেন আমার উত্তর কি হতে পারে। চিল্লিয়ে উঠল রুদ্র। 2 কদম তেড়ে এলো হৈমির দিকে। হাত বাড়িয়ে শক্ত করে চেপে ধরল হৈমির কাঁধজোড়া। ব্যথায় চোখ বন্ধ করে ফেলল হৈমি। রুদ্র ধমকে বলল। না, জানি না, আমি তোমার মুখে উত্তরটা শুনতে চাই। কয়েক পল পর অসহায় চোখে তাকালো হৈমি। রুদ্রের কঠিন দৃষ্টিজোড়া তার চোখেতেই স্থির। সে চোখে নিজের চাহনি দৃঢ় করল হৈমি। কিঞ্চিত দৃঢ় স্বরে উত্তর দিল। কোনো মেয়ে তার ভালোবাসার জন্য মাতৃসত্তা ত্যাগ করেছে কিনা জানি না, কিন্তু আমি করতে রাজি যদি আপনি আপনার পৌরুষ চাহিদা ত্যাগ করতে পারেন। আপনার বউ হতে রাজি তখন হব যখন আপনি আমাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারবেন। মা তো আর একা একা হওয়া যায় না, তাই না? এবার আপনি নিজের সঙ্গে বোঝাপড়া করে আমাকে উত্তরটা জানান। মনে রাখবেন, আপনার আমার মনের সম্পর্ক তৈরি হবে, দেহের না। আপনি আপনার পৌরুষিচত মন দেহ যদি এই ত্যাগটুকু করতে পারেন, আমারও নারী মন মাতৃসত্তা ত্যাগ করতে পারবে। স্তম্ভিত রুদ্রের দুহাত আচম্বিত নম্রতায় পরিণত হলো। হৈমির দৃষ্টি ক্রমশ দৃঢ় হচ্ছে। কয়েক পল অতিবাহিত হওয়ার পর হৈমির কাঁধজোড়া পুরোপুরি আলগা করে দিল রুদ্র। একই সঙ্গে বিস্ময়, অবিশ্বাস্য চাহনি তার। এমন একটি উত্তরের জন্য সে প্রস্তুত ছিল না। হৈমির এই শীতল ক্রোধ হজম করতে ভীষণ বেগ পেতে হলো। থমথমে স্বরে কেবল উচ্চারণ করল। বেরিয়ে যাও। তার বলতে দেরি, কিন্তু হৈমির বেরিয়ে যেতে দেরি হলো না। এ ঘটনা যেন কাটা খেয়ে নুনের ছিটে পড়ার মতন ঘটনা। তাই অসহনীয় হয়ে দুহাত শক্ত মুষ্টিবদ্ধ করে চোখ মুখ কেঁচে দাঁড়িয়ে রইল রুদ্র। সমুদ্রের উত্তাল ঢেউ যেন ক্ষণে ক্ষণে তার বক্ষ তীরে আছড়ে পড়তে লাগলো। সন্ধ্যার পর মায়ের অনুরোধে জর্জেটের মধ্যে একটি হলুদ শাড়ি পরল সূচনা। বাসন্তী হলুদ শাড়ি সূচনাকে বেশ মানিয়েছে। সেই যে বিয়ের কদিন শাড়ি পরেছিল, এরপর আর পরা হয়নি। শাড়িতে সূচনাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল মাহেরের। পাশাপাশি বউ নিয়ে রাতের শহর ঘোরারও ইচ্ছে হচ্ছিল। সারপ্রাইজের কথাটাও সে ভোলেনি, কিন্তু সময় সুযোগই পাচ্ছিল না। তাই প্ল্যান করলো কোথাও একটা ঘুরে আসা যাক। সূচনারও মন ভালো হবে, তারও একান্তে পাওয়া হবে মানুষটাকে। কাঙ্ক্ষিত উপহারটুকু দেওয়া হবে। বাইকের চাবি হাতে ঠায় দাঁড়িয়ে মাহের। সূচনার সাজ কমপ্লিট হতেই বের হবে সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সূচনা। সাজ সম্পূর্ণ হলো, আয়নার সামনে থেকে সরতে পারছে না। কারণ সরলেই মাহেরের মুখোমুখি হতে হবে। পেতে হবে বুক কাঁপা, ঠোঁট কাঁপা, দুগাল রঙিন হয়ে ওঠা লজ্জাদের। সময় অপচয় করতে চুলের আগা চিরুনি বুলাতে শুরু করলো। মাহের মৃদু কেশে বলল। সব ঠিক আছে তো? আরও সাজবেন?
মুহূর্তে বুকের ভেতরে ধরাস করে উঠল তার। ইস, কি লজ্জা, কি লজ্জা! আরও কেন সাজবে, সব তো ঠিকই আছে। মাথা নাড়িয়ে না সূচক ইশারা করলো সে, নরম সুরে বলল। আপনি এগোন, আমি আসছি। শাড়ি পরে বাইকে বসতে কিঞ্চিত অসুবিধা হলো। মায়ের বুঝতে পেরে বলল। আঁচল কোলে তুলুন, এক হাত কাঁধে রাখুন, হাত ধরুন। ধীরে সুস্থে তাই করলো সূচনা। মায়েরও বাইক স্টার্ট দিল, ধীরে সুস্থে চলতে শুরু করলো শহরের পরিচিত রাস্তায়। এরপর চলে গেল লেকের পাড়ে। সেখানে মাহেরের গুটি কয়েক বন্ধু বান্ধবী ছিল। সূচনার সঙ্গে আগেই পরিচিত থাকার দরুন কুশল বিনিময় করলো তারা। লেকের একপাশে সারি সারি কফি শপ রাতের পরিবেশটাকে রং বেরঙের আলোকচ্ছটায় মুখরিত করে রেখেছে। ভালোই লাগছিল সূচনার। চারপাশে তাকিয়ে তাকে পরিবেশটা উপভোগ করছিল সে। এমন সময় সকলের মাঝে তার গা ঘেঁষে দাঁড়ালো মাহের, হাতে হাতে আলতো ছুঁয়ে দিয়ে বলল। হাত ধরুন। সকলের দিকে তাকিয়ে লজ্জা পেল সে। বিব্রত চোখে তাকালো মাহেরের পানে। মাহের পুনরায় শান্ত কণ্ঠে বলল। হাত ধরুন, একটা জায়গায় যাব আমরা, ভয় পেতে পারেন, হাত ধরলে সাহস পাবেন। সিরিয়াস হয়ে মাহেরের শক্তপোক্ত হাতটা আলতো করে স্পর্শ করলো সে। অধর কামড়ে হাসলো মাহের, বন্ধুদের দিকে তাকিয়ে আমোদে সুরে বলল। বউ আমার ব্যাপক লজ্জাবতী। বাক্যটির ইতে টেনে সূচনা নরম হাতের আঙুলের ফাঁকে আঙুল গুজে শক্ত করে ধরল সে। সূচনা কিছু বোঝে ওঠার আগেই একটানে সকল আলোকছটা এবং বন্ধুদের মাঝখান থেকে হারিয়ে গেল দুজনায়। তলিয়ে গেল নিবিড় অন্ধকারে। মায়ের সঙ্গে কয়েক পা মিলিয়ে হাঁটার পর ভীতু স্বরে জিজ্ঞেস করল। এত অন্ধকার কেন? কোথায় যাচ্ছি আমরা? ভয় পাচ্ছেন? একটু বেশি কাছাকাছি হয়ে সূচনা বলল। ফোন বের করুন, ফ্ল্যাশ অন করুন। মৃদু হেসে পুনরায় কাঁধ জড়িয়ে ধরল মাহের। ঘন অন্ধকারে আচমকাই এমন উষ্ণ আলিঙ্গন পেয়ে বুক ধরফর করে উঠল। কাপা স্বরে বলল। মাহের, আমি সত্যিই ভয় পাচ্ছি। এক হাতে সূচনাকে জড়িয়ে অপর হাতে পকেট থেকে ফোন বের করলো মাহের। ফ্ল্যাশ অন করে নিজের দিকে ধরেই বলল। হে তো আমি, ভয় কিসের? আমরা কোথায় যাচ্ছি? কোথায় না, এখানেই বসবো। ফোনের আলোটুকু সম্মুখে ধরতে সূচনা দেখল কয়েক টুকরো কাঠ জড়ো করে রাখা হয়েছে। মাহের তার কাঁধ ছেড়ে হাত ধরে বসতে ইশারা করলো। বসার পর কাঠগুলোতে আগুন ধরালো সে। পৌষের প্রথম সপ্তাহ চলছে, আহামরি শীত পড়েনি, তাই অবাক হলো সূচনা। আমতা আমতা করে বলল। এইসব কি? চলুন ওইদিকে যাই। আর চোখে তাকিয়ে ঘাসের উপরে লাইটার রাখলো মাহের। সূচনা খেয়াল করলো চারপাশে বেশ ঘন গাছ, ছোটখাটো জঙ্গল বলা চলে। সে জঙ্গলের ভিতরে ফাঁকা অংশের ঘাসের উপরে বসে আছে তারা। আশ্চর্য হয়ে মাহেরের পানে তাকালো সে, জিজ্ঞেস করলো। এখানে আমি কখনো আসিনি। আমিও। এটা কফি শপের পিছনের অংশ। জায়গাটা বেশ নিরিবিলি। দিনের বেলায় অনেক ছোট ছোট ছেলেরা এখানে এসে সিগারেট খায়, কেউ কেউ নেশাও করে। মন খারাপ হলো সূচনার, বলল। তাহলে আমরা এখানে কেন? নেশা করব তাই। ছি, আপনি এসব কি বলছেন? সত্যি বলছি। তার আগে সারপ্রাইজটা দিই। বিস্মিত হলো সূচনা। এমন জায়গা তাকে সারপ্রাইজ দিতে এনেছে মাহের। কি এমন সারপ্রাইজ যা এখানে দিতে হবে? চিন্তায় মগ্ন সে হঠাৎ চমকে উঠল পরিচিত একটি কণ্ঠস্বর পেয়ে। ভীতিগ্রস্ত হয়ে সামনে তাকালো সে। হ্যাঁ, লিমন, তার প্রাক্তন। আতকে উঠে পাশে তাকালো। মায়ের তার দিকেই তাকিয়ে সূচনার ঢোক গিলল, কাপা স্বরে বলল। মাহের। মায়ের তার দিকে চেপে বসলো, এক হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে, মৃদু স্বরে বলল। পুরো ভিডিওটা দেখুন সূচনা। সূচনার শরীরটা থর থর করে কাঁপছে। মায়ের ফোনের স্ক্রিনে ভিডিও প্লে করে তার সামনে ধরে আছে। স্ক্রিনে স্পষ্টই দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় বসে আছে লিমন। তার সামনে 4-5 জন ছেলে দাঁড়িয়ে। সবাই এক ডাকে প্রশ্ন করছে লিমনকে, বল তোর সঙ্গে মাহেরের বউয়ের ঠিক কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমরাও শুনি। উত্তরে আহত সুরে লিমন বলল। আমাকে ক্ষমা করুন, আমি যা বলেছি সব রাগের বশে। সব মিথ্যা, সব মিথ্যা। সূচনা পবিত্র, আমি ওকে কোনোদিনই সেভাবে স্পর্শই করিনি। হাত ধরা ছাড়া ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক হয়নি। ও খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে। শুধুমাত্র ওর সংসারে আগুন ধরানোর জন্য, ওর হাজব্যান্ড ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য আমি এসব করেছি। কারণ আমি ওকে এভাবে মেনে নিতে পারছিলাম না। মায়ের কথায় ওকে রিফিউজ করলেও এবার হারে হারে টের পাচ্ছি কী রত্ন হারিয়েছি আমি। ভাইরা আমার, আপনারাও তো কাউকে না কাউকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার মানুষটা যদি অন্য কারোর সঙ্গে গড় বাঁধে, আপনার বুকে কি আগুন জ্বলবে না? সেই আগুন আমি সহ্য করতে পারছিলাম না বলেই ওদের ঘরে আগুন ধরাতে চেয়েছিলাম। আমাকে মাফ করে দিন। আমি মাহেরের পা ধরে মাপ চাইবো, প্রয়োজনে সূচনার পা ধরেও মাপ চাইবো। আমাকে ছেড়ে দিন।
আকস্মাৎ ফুঁপিয়ে উঠল সূচনা। তড়িৎ বেগে ভিডিওটা বন্ধ করে দিল মাহের। চমকে তাকালো সূচনার দিকে। প্রচণ্ড খারাপ লাগায় বুকটা বিষিয়ে উঠল তার। এত কিছুর মাঝে সে ভুলিয়ে গিয়েছিল সূচনা লিমনকে ভালোবাসত। সূচনাকে ছেড়ে দিয়ে থমথমে স্বরে বলল, আমি সরি সূচনা, ওরা এভাবে ওকে মারবে আমি জানতাম না। সে সময় আমি কক্সবাজার ছিলাম। আমি বলেছিলাম শান্তভাবে বুঝিয়ে জাস্ট ওর মুখ থেকেই সত্যিটা বের করা। সত্যিটা আমি জানতাম, হ্যাঁ বুঝতে পেরেছিলাম, কিন্তু ওর মুখ থেকে সত্যিটা জানতে চেয়েছি শুধুমাত্র আপনার মনের স্বস্তির জন্যে। কারণ আমি মুখে যতই বলি আমি আপনাকে বিশ্বাস করি, আপনি গিল্টি ফিল করতেন, ইভেন করছিলেনও। তাই সত্যিটা বের করার জন্য বন্ধুদের দায়িত্ব দিয়েছিলাম। ওরা সহজভাবে লিমনকে বুঝিয়েছিল যেহেতু আপনাদের একটি সম্পর্ক ছিল, সে সম্পর্কে সম্মান রেখেই যেন সত্যি বলে। শুরুতে কিছুতেই রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে এভাবে সবটা উন্মোচন করেছে। ওদের হয়ে আমি আবারও সরি। সূচনার কান্নার বেগ বাড়ল, পাশাপাশি রাগে অভিমানে দাঁড়িয়ে পড়ল, ভাঙা আওয়াজে বলল। আপনি আমাকে সরি বলছেন কেন? উঠে দাঁড়ালো মাহেরও সূচনার মুখোমুখি হয়ে বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি কেন কষ্ট পাবো? কাঁদছেন তো? অসহায় কণ্ঠে বলল মাহের। সূচনার নাক টেনে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছল, বলল, আপনি আমায় এতটুকু বিশ্বাস করেন, এটা জেনেই কাঁদছি মাহের। যার কাছে যা আশা করি তার কাছে তা পাই না, অথচ যার কাছে আশা সীমিত সেই সবটা উজাড় করে দেয়। এই দুঃখ আমি কোথায় রাখবো বলুন তো? ঈষৎ হেসে হাত বাড়িয়ে আঙুল ছিঁড়ে চোখের পানি মুছে দিল মাহের। সূচনা নত মাথায় দাঁড়িয়ে। মাহের তার চিবুক ছিঁড়ে স্নেহময় কণ্ঠে বলল, কষ্ট কমাতে চেয়ে কি বাড়িয়ে দিলাম? মাথা নাড়িয়ে সূচনা না বোঝালো। মাহের আবারও বলল, যে রাতে আপনি নিজেকে প্রমাণ করতে এসেছিলেন সেই রাতে ভীষণ রাগ হয়েছিল আমার। ইচ্ছে করছিল কয়েকটা মার দিয়ে বুঝিয়ে দেই মাহের লিমন নয়। আর সে সময় আপনার থেকে দূরে থেকেছি, অভিমান করে থেকেছি। এর পিছনে কারণ একটাই, তা হলো আপনি কোন সাহসে অমন একটা বেইমানকে ভালোবেসেছিলেন যে কিনা সুযোগ পেয়ে এভাবে অসম্মান করে। ভুল হয়ে গেছে আমার। চট করে ভুল স্বীকার করে দায় সারা হলো সূচনা। মায়েরকে আর কিছু বলতে না দিয়ে বলল, ভুল আপনারও আছে। অবাক হয়ে মাহের বলল, আমার ভুল? হ্যাঁ, আপনি কেন আরও আগে আমার জীবনে এলেন না? যে পৃথিবীতে নেই তার কত ভাগ্য। ইস, সেই ভাগ্যটা যদি আমার হতো, পৃথিবীতে না থেকেও আপনার গভীর ভালোবাসা পেতাম। সূচনা। মৃদু ধমক দিয়ে সহসা সূচনাকে শক্ত করে জড়িয়ে ধরল মাহের। অদ্ভুত স্বরে বারবার করে বলল, এমন কথা আর কখনো বলবেন না আপনি। দ্বিতীয়বার এমন কথা শুনলে ভয়ানক কিছু ঘটিয়ে ফেলবো বলে দিলাম। আপনি ভাগ্যবতী, বরং ওই অভাগী। তাই তো আমার ভালোবাসা না পেয়ে হারিয়ে গেল। একজনকে হারিয়েছি নিজের করে না পেয়ে, আপনাকে নিজের করে পেয়েছি, অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি। আপনার হারালে আমিটাই হারিয়ে যাব। এমন কথা আর কখনো বলবেন না, কখনো না। ধোয়াতে শক্ত করে সূচনার পৃষ্ঠদের চেপে ধরে কথাগুলো বলছিল মাহের। তার শ্বাস প্রশ্বাস প্রচণ্ড বিক্ষিপ্ত নিঃশ্বাসগুলো একের পর এক সূচনার ঘাড় ছুঁয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে শরীরের লোমকূপগুলো কেঁপে উঠছে সূচনার। দীর্ঘক্ষণ পর মাহের শান্ত হলো। সূচনা তার পিঠে আলতো ছুঁয়ে নরম সুরে বলল, সরি, এমন কথা আর কখনো বলবো না, প্রমিস। লম্বা করে নিঃশ্বাস ফেলল মাহের, কিন্তু সূচনাকে ছাড়ল না। সূচনা ওভাবেই পড়ে রইল তার বুকে। কিছু সময় পর হঠাৎ কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাসের পাশাপাশি ফিসফিসে আওয়াজ শুনল, আই ক্যান হ্যাভ 2 kisses প্লিজ। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে ছোট করে সম্মতি দিল সূচনা। মাহের ধীরে ধীরে মাথা তুলে তার কপালে গাঢ় চুম্বন এঁটে দিল। সন্তর্পণে চোখ জোড়া বন্ধ করে ফেলল সে। বুকের ভিতরে এক নাগারে শব্দ হতে লাগলো, ধিক 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 ধিক। কপালে ঠোঁট চেয়ে স্বল্প আলোয় সূচনার ভিতর লাজুক মুখটা দৃষ্টিপাত করলো মাহের। ধীরে ধীরে ঠোঁট জোড়া নামিয়ে নিল সূচনার অধর সুধা পান করার জন্য। দুজোড়া ঠোঁট খুব কাছাকাছি আসার পর সহসা চোখ বন্ধ করে ফেলল মাহেরও। অতি সন্তর্পণে নিজ ওষ্ঠাদ্বার ফাঁক করে সূচনার নরম অধর নিজ অধিকৃত করে নিল। এক হাতে সূচনার কোমরে রেখে অপর হাতে কান এবং ঘাড় বেষ্টন করে নিল। কয়েক পল পেরোতে একজোড়া নরনারীর উত্তপ্ত নিঃশ্বাসে রাতের আধার থমথমে পরিবেশ মুখরিত হয়ে উঠল। সূচনার চোখের কোণ বেয়ে ঝরতে লাগলো সুখাশ্রু। মায়ের সুরলিত ওষ্ঠ চুম্বনে হৃদয়ের স্পন্দন হয়ে উঠল বড্ড বেসামাল। এমন আদর মেখে যত্ন নিয়ে পাওয়া চুমোটায় যেন সুখে মরণ যন্ত্রণা পেল সে।
শেষে প্রকৃতির কোনো নিয়ম মেনে আপনা আপনি দু হাত চলে গেল মাহেরের পৃষ্ঠদেশে, জানে না। প্রচণ্ড জোরে খামচে ধরল পিঠে। মাহেরের দখলে থাকা অষ্টজোড়া যেন একটু সুযোগ পেলে লাজুক স্বরে বলে বসবে। এই সারপ্রাইজ আমি কিভাবে সহ্য করি, কোথায় লুকিয়ে রাখি? এই মুহূর্তটা আমি কিভাবে লুকাই? এই মুহূর্তটা আমি কিভাবে ভুলি? সোহান রোশানের দুটো শর্ত পূরণ করার জন্য রাত 8টার দিকে হৈমিকে ছাদে যেতে হলো। বিচ্ছু দুটো বলেছিল 12টার পর ছাদে গিয়ে একা একা আধ ঘন্টা কাটাতে হবে, সে রাজি হয়নি। তাই বাধ্য হয়ে তারা সময় নির্ধারণ করেছে রাত 8টা। রোশান সোহানের জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো আজ হৈমিকে তারা দারুণভাবে জব্দ করবে, কেউ বাধা দেবে না। কারণ বাড়িতে এই সময় কেউই নেই, দাদিন আর কুসুম নিচেই থাকে, তারা এই সময় উপরে আসবে না। সূচনা গেছে স্বামীর সঙ্গে একটু বাইরে সময় কাটাতে, রুদ্র কোথায় গেছে জানে না। সাদমান গেছে এলাকার বন্ধুদের সঙ্গে ঘুরতে, ফিরতে রাত 10 কি 11টা বাজবে। তাই পুরো দমে জমে যাবে তাদের দুর্ধর্ষ পরিকল্পনা। অন্ধকারে আচ্ছন্ন নিরিবিলি নিস্তব্ধ ছাদে প্রবেশ করলো হৈমি। একদলা হিমশীতল বাতাস আচমকাই ধাক্কা দিল ওকে। নিমিষেই চোখ বুজে ফেলল, কেঁপে উঠল ওষ্ঠাধর। দূরে দূরে বুকে ছাদের দরজা ঘেঁষে দাঁড়িয়ে ঢোক গিলল। ওষ্ঠাধর নাড়িয়ে দোয়া পরে ফু দিতে নিল বুক পটে, লম্বা করে দম সেরে পিছু তাকালো। রোশান সোহান মিটিমিটি হাসছে, চোখের ইশারায় এগোতে বলছে। তার জন্য নাকি ছাদের মাঝখানে টুল রাখা হয়েছে, যেখানটায় তাদের দেওয়া সময় পর্যন্ত একাকী বসে থাকতে হবে। সেসব কথা স্মরণ করে মৃদু হাসার চেষ্টা করলো সে। মুখশ্রীতে ভর করা সমস্ত ভয়টুকু লুকানোর আপ্রাণ চেষ্টাও করলো। তীব্র সাহস সঞ্চয় করে মুখ ফিরিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো ছাদের মাঝ বরাবর। তৎক্ষণাৎ ছাদের লাইট অফ করে দরজাটা লাগিয়ে দিল সোহান। আতকে উঠে দাঁড়িয়ে পড়ল হৈমি, উত্তেজিত হয়ে বলল, এ কি? এটা তো কথা ছিল না। সোহান, সোহান, রোশান। দুভাই দরজা লাগিয়ে দৌড়ে চলে গেল নিজেদের ঘরে। মোবাইলে সময় দেখে নিল। 30 মিনিটের আগে ঘর ছেড়ে বের হবে না পণ করলো। সময় কাটাতে দুজন বেশ আয়েশ করে মুভি দেখতে বসলো। ওদিকে হৈমি দরজায় করাঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। ভয়ে উত্তেজনার শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা। চারপাশে ভীতু চোখে তাকিয়ে আকস্মিক জড়সড় হয়ে বসে পড়ল। শীতের মৌসুম চলছে, তবুও আকাশে মেঘের ঘনঘটা। ফলশ্রুতিতে জ্যোৎস্নার বালাই নেই চারিদিকে, কেবল ঘুটঘুটে অন্ধকার। দূরে শুধু গুটি কয়েক বিল্ডিংয়ের আলো দেখা পাওয়া যাচ্ছে, যা খুবই অল্প। সেদিকে তাকিয়েই ঘন ঘন ঢোক গিলল হৈমি। মনে মনে নিজেকেই বকুনি দিল খুব। কেন সে লুকিয়ে ফোন আনলো না? ওরা না করবে বলেই তাকে কেন এতটা ইনোসেন্ট হতে হবে? গায়ে জড়ানো চাদরটা দুহাতে শক্ত করে জড়িয়ে ঠায় বসে রইল সে। বিড়বিড় করে একাধারে পড়তে লাগলো দোয়া দরুদ। এ পৃথিবীতে কিছু দুর্বল হৃদয়ের নারী থাকে, যারা জানে দুনিয়াতে ভূত প্রেত বলতে কিছুই নেই। এ সত্যিটা জানা সত্ত্বেও দিন শেষে রাতের আধারে একাকী তারা ভূতে ভয় পায়, অসম্ভব রকমের ভয়। হৈমি হচ্ছে সেই দুর্বল নারীদের মধ্যে একজন। সে জানে পৃথিবীতে ভূত পেতনি বলে কিছু নেই, তবুও সে ভূত পেতনির ভয় পায়। আর এই ভয় মারাত্মক রকমের ভয়। তীব্র শীতে যেমন হাড় কাঁপে, তেমনি ভূতের তীব্র ভয়ে হাড় কেঁপে ওঠে তার। আজ পরিস্থিতি সম্পূর্ণ তার প্রতিকূলে, তাই তো নিস্তব্ধ পরিবেশটাকে থমথমে করে তোলার জন্য অকস্মাৎ দূরপানের একটি শিয়াল ডেকে উঠল। অতিরিক্ত ভয়ের তাড়নায় মস্তিষ্ক অচল হয়েছিল হৈমির, তাই আকস্মাৎ এই ডাকটি তার ভয়ের মাত্রা চূড়ান্তে পৌঁছে দিল। ভেতর মেয়েটা দুহাতে খামচা ধরা চাদর ছেড়ে তরাক করে উঠে দাঁড়ালো। থরথর করে কাঁপতে কাঁপতে দরজায় করাঘাত শুরু করলো। শরীরে চড়ানো চাদর খুলে পড়ল। কয়েক পল পর ওড়না পড়ে গেল। দূর থেকে ধেয়ে আসা শিয়ালের ডাকগুলো ধীরে ধীরে প্রকট হলো। বেড়ে গেল হৈমির ভয়, সেই সাথে দরজায় করাঘাত। সূচনা ফোন করে জানালো তাদের ফিরতে দেরি হবে, আজ রাতে বাইরে থেকে খেয়ে আসবে। বাড়ির সবাইকে যেন জানিয়ে দেওয়া হয়, পাশাপাশি হৈমির যত্নেরও যেন ত্রুটি না হয়। কুসুমকে সবটা বুঝিয়ে ফোন কেটে দিল সূচনা। কুসুমও তার কাজে ব্যস্ত হয়ে পড়ল, কারণ রাতে খাবার সময় এখনও হয়নি। সময় হলে সবাইকে একসঙ্গে খেতে দেবে। রুদ্র বাড়িতে ঢুকতেই কুসুম তাকে সূচনার কথা জানিয়ে দিল। রুদ্র গম্ভীর স্বরে বলে পা বাড়ালো দোতলায়। সে যখন তার ঘরের লক খুলতে উদ্যত হলো, ঠিক সেই মুহূর্তে অদ্ভুত এক কণ্ঠস্বর শুনতে পেল। ছোটবেলায় বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে জোরে কথা বললে যেমন প্রতিধ্বনি হয়, কণ্ঠের স্বাভাবিকতা হারিয়ে অদ্ভুত শোনায়, ঠিক তেমনি কণ্ঠস্বর। এই স্বর আরও তীব্র, ভীতিকর। সবচেয়ে বড় কথা, এটি একটি নারী কণ্ঠস্বর। রুমের দরজা খোলা বাদ রেখে ব্রুকুসকে কিয়ৎকাল দাঁড়িয়ে রইল সে। এরপর কান খাড়া করে এক পা দুপা করে এগোতে লাগলো। থামলো গিয়ে ছাদের সিঁড়ির সামনে। তৎক্ষণাৎ চমকে উঠল তার অন্তরাত্মা। এ বাড়িতে মেয়ে বলতে তো গুটি কয়েকজনেই। কুসুম নিচে, সূচনা বাইরে, তাহলে ছাদে কে? হৈমি?
মেজাজ কিছুটা বিগড়ে গেল, পরক্ষণে আবারও থমকেও গেল। চটজলদি জিহ্বা দিয়ে অতর ভিজিয়ে সিঁড়ি অতিক্রম করে উপরে উঠল। ছাদের দরজা লাগানো দেখে আরেক ধাপ অবাক হলো। বিষয়টি বোধগম্য না হলেও হৈমির কান্নার শব্দ চিৎকার যথেষ্ট ছিল তার শ্বাস প্রশ্বাসগুলোকে বেসামাল করে দেওয়ার জন্য। আর এক মুহূর্ত সময় সে নষ্ট করলো না, ঝড়ের গতিতে দরজা খুলে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি তুমি এখানে কি হয়েছে? তৎপরতার সঙ্গে ছাদের লাইট অন করলো রুদ্র। রুদ্রকে দেখে দুহাতে মুখ চেপে হাউমাউ করে কেঁদে বসে পড়ল হৈমি। বিধ্বস্ত হৈমিকে দেখে বুকের ভিতরে চিনচিন করে উঠল রুদ্রর। হতভম্ব হয়ে এক হাঁটু গেড়ে সেও বসলো, হাত বাড়িয়ে হৈমির কাঁধ স্পর্শ করে জিজ্ঞেস করলো, এই মেয়ে, এভাবে খাচ্ছ কেন? এ কি, তোমার শরীর তো কাঁপছে। কি হয়েছে? ভয় পেয়েছো? লিসেন, হৈমি, শুনছো? লাল টকটকে ঘর্মাক্ত মুখশ্রী তুলে এক পলক রুদ্রকে দেখল হৈমি। রুদ্র বিচলিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে তার সে দৃষ্টিকে আশ্চর্যান্বিত করে দিয়ে সহসা হৈমি জড়িয়ে ধরল তাকে। তার বলিষ্ঠ বুকটা মুখ গুজে থরথর করে কাঁপতে কাঁপতে উচ্চারণ করলো, ভূত? চোখ মুখ কুঁচকে গেল রুদ্রর। ভূত মানে? কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাতে পারল না হৈমির কান্না দেখে, যা সত্যিই বোঝাচ্ছে ভীষণ ভয় পেয়েছে সে। কিন্তু এই ভয়ের উৎস কোথা থেকে? হৈমি বা সাথে আটকা পড়লো কিভাবে? এ সকল প্রশ্ন মনে চেপে দুহাতে বুক পটে আগলে নিল ভয় তটস্থ মেয়েটাকে। পৌষের আবহাওয়াতেও হৈমির উত্তপ্ত দেহের অবিশ্রান্ত শীত জলে ভিজে উঠল রুদ্রর বক্ষপট। শরীরে জড়ানো সাদা কাবলি সেন্ডো গেঞ্জি লেপটে গেল বুকের পাটাতে। বাকরুদ্ধ রুদ্র আর কিছু বলতে পারল না, কেবল অতি সন্তর্পণে জড়িয়ে রাখলো মেয়েটাকে। যতক্ষণ না ভয় কাটছে, যতক্ষণ না শান্ত হচ্ছে, ততক্ষণ এই বুক থেকে রেহাই নেই তার। যদি সময়টা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যায়, তবুও রেহাই দেবে না, ঠিক এভাবেই জড়িয়ে রাখবে। ভয় কাটুক, শান্ত হোক, কান্না থামুক, তবেই এই বুক থেকে ছাড় পাবে তার আপন পাখিটা। খোলা আকাশের নিচে উষ্ণ দেহটাকে আগলে বসে রুদ্র, ছোট্ট নরম দেহটি অবিরত কাঁপছে। দুজনের ক্রমাগত শ্বাস প্রশ্বাসে পরিবেশটা থমথমে। পরিবেশের এই ঘুমুট ভাব পরিবর্তন করে সহসা হৈমির মাথায় হাত রাখলো। রুদ্র বলল, ঠিক আছো? নিজের কণ্ঠ শুনে নিজে বিব্রত হলো, অনুভব করলো এই মুহূর্তে তার গম্ভীর স্বরটা একটু নম্র ভাব আনা প্রয়োজন। মেয়েটা এমনিতেই ভয় পেয়েছে, এমন পরিস্থিতিতে এমন শাসালো স্বর শুনলো আর ভয় পাবে। তাই পুনরায় কণ্ঠে স্বাভাবিকতা আনার চেষ্টা করে বলল, ঠিক আছো? হলো না বোধহয়। তার স্বাভাবিক কণ্ঠ মানে তো রাশভারী, ভীষণ গম্ভীর। তার গলা দিয়ে নরম বলে বের হওয়া কখনোই সম্ভব হয় না। তাই অমন রাশভারী কণ্ঠে আর কিছু বলার ইচ্ছেও করলো না। হৈমিকে কৌশলে আগলে ধরে মাথা ঝাঁকালো, দৃষ্টি নিক্ষেপ করলো হৈমির করুণ মুখশ্রীতে। সহসা চমকে উঠল হৈমি। সংবিত শক্তি ফিরে পেল সে। নিজেকে রুদ্রর পক্ষপটে লেপ্টে থাকতে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ক্ষীণ স্বরে বলল, আমি ঠিক আছি, ছাড়ুন। রুদ্র তাকে ছাড়তে উদ্যত হলো, কি মনে করে যেন ছাড়ল না, বরং পূর্বের তুলনায় একটু বেশি গভীরভাবে জড়িয়ে নিল। হতবম্ব হৈমি দুর্বল শরীরে নড়ে চড়ে উঠল। রুদ্র তার দুহাত মুড়িয়ে এমনভাবে জড়িয়ে নিল যার অল্প নড়চড়ও করতে পারল না। বেশ আয়েশ করে চিলে ওঠার ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসল সে। হৈমি কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, ছাড়বেন না? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে রুদ্র বলল, সম্পূর্ণ ঘটনা খুলে বলো। তুমি এখানে কিভাবে আটকা পড়লে? যতক্ষণ সবটা জানতে না পারছি ততক্ষণ ছাড়বো না। লজ্জায় বিব্রত হলো হৈমি। রুদ্র তার দিকে কতটা খেয়াল করেছে সে জানে না, কিন্তু সে সম্পূর্ণ হুঁশে আছে। তার গায়ে ওড়না নেই, চাদর নেই। একে তো রুদ্র শরীরের সঙ্গে লেপ্টে আছে, তার উপরে গায়ে নেই ওড়না। মাথা ভন ভন করতে শুরু করলো তার। লজ্জায় আড়ষ্ট চোখে একবার রুদ্র দৃষ্টি বরাবর তাকিয়ে আরেকবার নিচের দিকে তাকালো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। রুদ্র দৃষ্টি তার মুখশ্রীতে স্থির। হৈমির মন কথন সে টের পায়নি, তাই সহজ গলায় পুনরায় বলল, তুমি এখানে কেন? ঢোক গিলল হৈমি, চাপা স্বরে বলল, ছাড়ুন, তারপর বলছি। রুদ্র ছাড়ল না। তার দুহাতের বন্ধন আরও গাঢ় হলো। ফলশ্রুতিতে হৈমির শরীর আরও বেশি গভীর হলো তার সঙ্গে। সহসা শিউরে উঠল সে। অথচ রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার মতোই উত্তর জানাতে মগ্ন। লজ্জায় জড়তায় থমথমে হয়ে গেল হৈমি। জড়সড় হয়ে শরীর বাঁকিয়ে পড়ে রইল রুদ্রর বাহুডোরে। কিয়ৎকাল পর বুঝতে পারল, উত্তর না দিলে সারাসারি নেই, উত্তর দিলেই মুক্তি মিলবে তার রুদ্র তার ডন বেআইয়ার থেকে। তাই সমস্ত কথা খুলে বলল। সব কথা শুনে আচমকা হৈমিকে ছেড়ে দিল সে। টাল সামলাতে না পেরে ছাদের মেঝেতে বসে পড়ল হৈমি। ভয় ভয় চোখে বড় বড় করে তাকালো।
রুদ্র দাঁতে দাঁত চেপে বলল। তোমায় বলেছিলাম ওদের সঙ্গে এত মাখামাখি না করতে। ক্রোধে গর্জন ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র, চলে যাওয়ার জন্য এক পা বাড়ালো। অমনি তরাক করে হৈমি তার এক পা আঁকড়ে ধরলো, মিনমিনে স্বরে বলল। প্লিজ আমাকে একা রেখে যাবেন না, প্লিজ। দীর্ঘশ্বাস ছাড়লো রুদ্র, পিছু করে হৈমিকে হাত টেনে দাঁড় করালো। হৈমি আশেপাশে তাকিয়ে ওড়নার চাদর তুলে নিয়ে রুদ্রর এক বাহু জাপটে ধরলো, ভয়কাতুরে গলায় বলল। আমি এভাবেই যাব, একদম নিচে গিয়ে ছাড়বো। কিছু বলল না রুদ্র, শুধু ভ্রুজোড়া কুঁচকে একবার তাকালো হৈমির দিকে। সত্যি সত্যি হৈমি ওভাবে সিঁড়ি দিয়ে নামলো। শেষ সিঁড়ি পর্যন্ত যেতেই মুখোমুখি হলো সোহান রোশানের। ওদের দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না রুদ্র। হৈমিকে ছাড়িয়ে ওরা কিছু বুঝে উঠবার আগেই তৎক্ষণাৎ সোহানের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ভয়ে রোশান পিছিয়ে গেল কয়েক পা। সোহানের ডান হাত আপনা আপনি থাপ্পড় খাওয়া গালটা চেপে ধরলো। রুদ্র বিভৎস এক ধমক দিয়ে বলল। হাতে পায়ে বড় হয়েছিস, বুদ্ধি খোলেনি। এসব কী ধরনের মজা তোদের? রোশান না হয় ছোট, তুই কিভাবে এসবে সমর্থন করলি? সোহান থমকানো স্বরে বলল। সরি ভাইয়া, আর হবে না। রুদ্র মুখ ফিরিয়ে দাঁড়ালো। সোহান রোশান দুজনই হৈমিকে সরি বলল। এরপর রুদ্রর কঠিন চোখের সামনে থেকে পালিয়ে গেল দুভাই। হৈমি হতভম্ব বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে। রুদ্র ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। অমনি আমতামতা করে সে বলল। আমি দাদিনের কাছে যাব, কুসুম আপুকে বলবো পোড়া লোহা ভিজিয়ে পানিতে সে পানি দিতে, আমি খাবো। ভয় পেলে এমন করে পানি খেতে হয়, এতে ভয় কেটে যায়। দাদিনকে বলবো যেন দোয়া পড়ে পানিতে ফু দিয়ে দেয়, আমি খাবো। আমি নিচে যাব, মানে নিচে যাই। রুদ্র চোখ কটমট করে তাকালো। হৈমি জোরপূর্বক এসে আমতামতা করেই বলল। আচ্ছা ঠিক আছে যাই আমি, হ্যাঁ যাই, গেলাম। সকাল 7:45 শেখ বাড়িতে হামিদার আগমন ঘটল। কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল মায়ের আগমনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল মাহের। সে চিন্তাটুকুকে আরেকটু বাড়িয়ে দিলেন হামিদা নিজেই। শাশুড়ির এভাবে আসাতে প্রথমে অবাক হলো, পরবর্তীতে ভীষণ খুশি হলো সূচনা। গল্প স্বল্প করে সকালের খাবার আয়োজন করে। খেতে বসার পরে সকলের অগোচরে মাহেরকে হামিদা বলে। বৌমাকে নিয়ে আজই বাড়িতে ফিরতে হবে, জরুরি কাজ আছে, বাড়ি গিয়ে সব বলবো। ব্যাস এইটুকুতেই মায়ের বুঝে নিয়েছে ভয়াবহ কিছু ঘটেছে। নয়তো টিশার প্রেগনেন্সির শেষ সপ্তাহ, টিশাকে ফেলে এভাবে তার মা ছুটে আসতো না। সূচনা আরও কয়েকটা দিন থাকতে চেয়েছিল, শাশুড়ির তারায় থাকা হলো না। স্বামী ননদ শাশুড়ির সঙ্গে দুপুরের আগেই শ্বশুরবাড়ি চলে যেতে হলো। বাড়িতে যাওয়ার পর মায়েরকে পোশাক পরিবর্তনের জন্য সময় দিল না হামিদা। ছেলেকে আলাদা করে ডেকে জানালো দুদিনের ভিতরেই হৈমির বিয়ে দিয়ে দেবে সে। ছেলে তার পরিচিতই, টিশার ছোট কাকার বড় ছেলে আমান। মাহের যতদূর জানে মাত্র একটি এমপিওভুক্ত কলেজে লেকচারার হিসাবে জয়েন করেছে আমান। বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে তার সমবয়সী ছেলেটা। সে যাই হোক, হঠাৎ মায়ের এই সিদ্ধান্ত কেন? মনের প্রশ্ন মুখে আনার পূর্বে হামিদা ভীতু কণ্ঠে বলেন। তুই না করিস না, আমি যা বলছি হৈমির ভালোর জন্যই বলছে। তুমি শান্ত হও মা, আমার দিকে তাকাও, কি হয়েছে? দুহাতে মায়ের চোয়াল চেপে ধরল মাহের, ভরসার সাথে তাকিয়ে বলল কথাটা। হামিদা বিচলিত হয়ে বললেন। যত তাড়াতাড়ি সম্ভব হৈমির বিয়ে দে মাহির, আমার কথাটা শোন, নয়তো সামনে গুরুতর বিপদ ঘটবে। সবটা খুলে বলো মা, তুমি কোন বিপদের কথা বলছো? পরিষ্কার বুঝতে পারছি না। সূচনার ভাই। রুদ্র আগের মতো নেই মা, ও নিজেকে শোধরানোর চেষ্টা করছে। তাছাড়া তুমি নিজেই বলেছিলে ও যদি নিজেকে শোধরায় আর হৈমির প্রতি ওর মনোভাবটি সত্যি হয় তাহলে তুমি আপত্তি করবে না। তোমার কথা শুনে আমি রুদ্রকে বুঝিয়েছিলাম। হামিদা উত্তেজিত স্বরে বলল। আমিও ভাবছিলাম সময় নিয়ে রুদ্রকে নিয়ে ভাবতে, কিন্তু কিন্তু কি মা? জেনে শুনে আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। গতকাল আমি যা শুনেছি, এরপর রুদ্রর হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। কি শুনেছ? রুদ্র হৈমিকে পছন্দ করে, এটা সত্যি। বিয়ে করতে চায়, সেটাও সত্যি। কিন্তু ও কখনো হৈমিকে মা হতে দেবে না। এসব কি বলছো? হ্যাঁ, আমি টিশাকে হৈমির সঙ্গে কথা বলতে দেখেছি, আড়াল থেকে সমস্তটা শুনেছি। তুই তো জানিস টিশা আস্তে কথা বলতে পারে না। ওপাশে হৈমি কি বলছে না শুনলেও টিশার মুখ থেকে সবটা শুনেছি। রুদ্র হৈমিকে শর্ত দিয়েছে, বিয়ের পর কখনো বাচ্চা নেবে না। মাহের, হৈমি অবুঝ,
ওর বয়স কম আবেগের বশে ও ভুল সিদ্ধান্ত নেবে। জল বেশি দূর আগানোর আগেই আমাদের ওকে সঠিক রাস্তা দেখাতে হবে। থমকানো স্বরে মাহের বলল, কি করতে চাইছো? আমি সব কথা সেরে এসেছি। তুই সম্মত হলে একদিন পর বিয়েটা দিয়ে দিব। এখন উঠিয়ে দিব না, শুধু বিয়ে পুড়িয়ে রাখি। তেমন কাউকে জানাবো না, শুধু আমানের বাবা মা ভাই আর আমরা। টিশাও জানে না কিছু, শুধু ওর জামাইয়ের সঙ্গে আলোচনা করেছি। বলেছি ও এসব যেন টিশাকে না জানায়। মুখ পাতলা তো, হৈমিকে জানিয়ে সমস্যা বাঁধাবে। হৈমিকে না জানি কিভাবে বিয়ে হবে? ওকে জানাবো আজ। আমি চাই না ও বাড়ি থাকাকালীন সব জানুক। তুই কি বলিস? দীর্ঘশ্বাস ছাড়ল মাহের, থমথমে গলায় বলল, রুদ্র যা বলেছে এরপর তোমার কথার বিরোধিতা করার সাহস আমার নেই। আমি আমার বোনের এত বড় সর্বনাশ করতে চাই না। তাহলে জানিয়ে দিই তোর মত আছে। দাও।